আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে আমরা ভালো রয়েছি। একটু জানিয়ে দিই আমাদের আজকের শিডিউল অনুযায়ী টপিকটা কি, রুটিন অনুযায়ী ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আমরা শুরুতে লিখে ফেলবো অ্যাডজেক্টিভটা। আমরা শুরুতে লিখবো কি অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ নিয়ে প্রথমে আলোচনা করবো, তারপর অ্যাডভার্বে যাব। ক্লিয়ার? ওকে। অ্যাডজেক্টিভ গত ক্লাসে হয়তো একটু হিন্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউন প্রোনাউনের জন্য। কার জন্য? নাউন অথবা প্রোনাউনের জন্য, বিশেষ করে নাউনের জন্য। প্রোনাউন শব্দটি যখন আমরা লিখতে যাই তখন কিন্তু আমাদের নাউনকে লিখতে হয়। খেয়াল করেন, শুধু কিন্তু প্রোনাউন লেখা যায় না, কে ছাড়া? নাউন ছাড়া। নাউনকে লিখতেই হবে। যেমন আপনি যদি অ্যাডভার্ব লিখতে যান তাহলে ভার্বকে লিখতে হবে, লিখতেই হবে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে প্রোনাউন শব্দটি অচল নাউন ছাড়া। মানে একটা নাম বারবার 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 বলতে একটু খারাপ লাগে, একটু অড লাগে। এই জন্য আমরা সেই নামটার পরিবর্তে তার জেন্ডার অনুযায়ী, লিঙ্গ অনুযায়ী হি বা সি দে এরকম সিঙ্গুলার বলে থাকি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে এই অ্যাডজেক্টিভটা পৃথিবীতে আসলো কেন, তাই না? প্রোনাউন না হয় জানলাম যে নাউনের পরিবর্তে সাবস্টিটিউট ওয়ার্ড, যেটা সেটা প্রোনাউন আমরা পড়বো ক্লাসে। অ্যাডজেক্টিভ আসলো কেন? দেখুন, যদি অ্যাডজেক্টিভ না আসতো পৃথিবীতে, তাহলে আপনি আপনার এই যে আমরা যেহেতু ভালো মন্দ বিচার করি, আমরা যে ছেলেটি সুন্দর, ছেলেটি হ্যান্ডসাম, মেয়েটি সুন্দর, এরকম যে আমরা বলি, ধরুন একটা ছেলের কথা বলি, এটা একটা ছেলে, এটা একটা ছেলে, ধরুন এটা বয়। এই বয়টা প্রোনাউনও হতে পারে, হি হতে পারে, সি হবে না, হি হতে পারে। আচ্ছা, ধরুন তো এই বয়টাকে আমরা কি কিভাবে বর্ণনা করতে পারি? আমরা বলতে পারি যে ছেলেটা অ্যাক্টিভ, বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি। বলতে পারি ছেলেটা ইনঅ্যাক্টিভ, এগুলো বলা যায়, ইনঅ্যাক্টিভ বলতে পারি। বলতে পারি ছেলেটি লেজি, হুম, বলতে পারি ছেলেটি ক্রেজি, এরকম আমরা বলতে পারি, কিন্তু খেয়াল করেন। বলতে পারি ছেলেটি ইজি, তাই না? তারপরে বলতে পারি ছেলেটি লম্বা, বলতে পারি ছেলেটি শর্ট, বলতে পারি ছেলেটি হোয়াইট, বলতে পারি ছেলেটি ব্ল্যাক। এরকম বলা যাবে, সারাদিন আপনি লিখতে পারবেন ছেলেটি ব্ল্যাক। এরকম ভাবে বললাম যে ছেলেটি হ্যান্ডসাম, হ্যান্ডসাম। আমরা বলি ছেলেটি অসাম, হ্যাঁ, অসাম বলতে পারি। আমরা বলতে পারি যে ছেলেটি হচ্ছে স্মার্ট, বলতে পারি ছেলেটি স্টুপিড, বোকা, বলতে পারি কিনা? এরকম অনেক বলতে পারেন আপনি। ছেলেটি অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ, তাই না? আবার আমরা বলতে পারি ছেলেটি ক্লেভার, ক্লেভার। আবার এটাও বলতে পারি ছেলেটি অনেস্ট না, ডিসঅনেস্ট, ডিস অনেস্ট। একটু খেয়াল করুন তো, এই বয় সম্পর্কে যা বলা হচ্ছে, তার গুণ বা দোষ, এগুলোই তো বলা হচ্ছে। এই ছেলেটির সম্পর্কে ছেলেটি হি হবে, কারণ ছেলে ছেলে তো সবসময় হি হয় প্রোনাউন হিসাবে। এই নাউন অথবা যদি হি বলি, এই বয়কে হি বলি, তাহলে এই নাউন বা প্রোনাউন সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হলো, এগুলো আসলে কোন পার্টস অফ স্পিচ হবে? এগুলো অ্যাডজেক্টিভ হবে। তার মানে এই অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে কার জন্য? নাউন প্রোনাউনের জন্য, নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বর্ণনা করার জন্য। তাহলে আপনার গার্লফ্রেন্ডটা যে কেমন, আপনার ওয়াইফ কেমন, মানুষের সামনে কি করে বুঝাবেন? আপনার হাজবেন্ডটা কেমন, এটা কি করে বুঝাবেন যদি অ্যাডজেক্টিভ পৃথিবীতে না আসতো? তাহলে সোজা কথা মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে কার জন্য? নাউন প্রোনাউনের জন্য, বিশেষ করে নাউনের জন্য। নাউন আসছে, তারপরে প্রোনাউন আসছে। তাহলে অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে কার জন্য? নাউনের জন্য। এই কথাটা খুব ভালোভাবে মাথায় নিলে আপনার পার্টিসিপল শেখা হয়ে গেছে। এই কথা যদি খুবই ভালোভাবে মাথায় নেন তাহলে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ শেখা হয়ে গেছে। শুধু এই কথাটুকু কেউ যদি মাথায় রাখতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ তার শেষ, অনেক টপিক ক্লিয়ার হয়ে যাবে। শুধু এটুকু মনে রাখা যে অ্যাডজেক্টিভের জন্মটা হয়েছে নাউনের জন্য। পৃথিবীতে যে কোনো জায়গায় অ্যাডজেক্টিভ ব্যবহার হলে সেখানে নাউন থাকবে। এই যে এতগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে একটি নাউনকে কেন্দ্র করে, একটি ছেলেকে কেন্দ্র করে, তাই না, একটি হি কে কেন্দ্র করে, এতগুলো নাউনগুলো বের হলো, তাই না? তাহলে দেখেন, একটা একটা হাজবেন্ড, একটা ওয়াইফ, একটা ছেলে, একটা মেয়ের অনেকগুলো দোষ গুণ থাকতে পারে। তাহলে একটা মানুষ অনেকগুলো অ্যাডজেক্টিভের অধিকারী হতে পারে। লিখে বলবো নোট নাম্বার 1, 1 নম্বর নোট, 1 নম্বর নোট লিখবেন এন অবলিক পি, মানে নাউন অবলিক প্রোনাউন, এন অবলিক পি। আচ্ছা, কেউ কিছু জানতে চাচ্ছে নাকি? একটু দেখি, এন অবলিক পি। ও মাই গড, মূর্খ মানব। উনি লিখেছেন যে স্যার, মান তো অনেক দিনের কালেকশন, তাহলে এটা আমি তো বলি না এটা যে কালেকশন। কালেকটিভ নাউন মানে এখানে অবশ্যই বুঝাবে একটা গ্রুপ, গ্রুপ বোঝাবে, দল বোঝাবে, দল। সবসময় মনে রাখবে, দল বোঝাবে, দল। তাহলে মাস কোনো দলের নাম না।
এটা দল বোঝাবে। স্যার ঝাপসা দেখাচ্ছে, ঝাপসা দেখাচ্ছে মানে আপনার ওখানে ঝাপসা দেখাচ্ছে হয়তো, আপনার এখানে ঝাপসা দেখাতে পারে। আসুন আমরা একটু বুঝি বা লিখি। সেটা হচ্ছে যে লিখবো নোট 1-এ অ্যাডজেক্টিভের নোট লিখছি। কাকে আনতে হবে? নাউনকে। আপনি অ্যাডজেক্টিভ সংক্রান্ত যা কিছু মনে রাখতে চান, অ্যাডজেক্টিভে যা আছে পৃথিবীতে যা কিছু মনে রাখতে চান, শুধু নাউনকে বলবেন, নাউন বাবা একটু আসো তো, সলিউশন হয়ে যাবে। তাহলে নোট নম্বর 1-এ আমরা লিখবো নাউন অবলিক দিয়ে লিখবেন পি, মানে প্রোনাউন এন অবলিক পি। এটা দিয়ে আমরা সবসময় নাউন প্রোনাউন বুঝবো, ডিকশনারির ভাষা এটি। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভ চিন্তা হলে এডি জে লেখা থাকে, আমরা অনেক সময় এডি লিখে বসে থাকি। এডি দিয়ে কি? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এডি দিয়ে কি বোঝান আপনি? তাহলে আপনাকে ডিকশনারির ভাষা শিখতে হবে। ডিকশনারির ভাষা হচ্ছে এন দিয়ে বোঝাবে কি? নাউন। ভি দিয়ে বোঝাবে কি? ভার্ব। অ্যাডভার্ব হচ্ছে এডি ভি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এডি জে, জে লিখতে হবে। আমরা এডি লিখে ছেড়ে দিই, স্যার আপনি বুঝেন না কেন অ্যাডজেক্টিভ? আমি বুঝলে তো হবে না, এটা ডিকশনারি দ্বারা প্রমাণিত হতে হবে। তাহলে আমরা লিখছি যে কিসের নোট? অ্যাডজেক্টিভ চেনার নোট। অ্যাডজেক্টিভ কি কিভাবে পরীক্ষায় আসে এটাকে মাথায় রাখতে হবে। কোন কোন ভাবে পরীক্ষায় আসে আমরা আজকের ক্লাসে শিখে ফেলবো। কোন কোন জায়গাগুলোতে পরীক্ষায় আসে, কোন কোন নোট থেকে পরীক্ষা আসবে জানতে হবে। তাহলে আমরা লিখবো যে নাউন অবলিক এন অবলিক পি এর বৈশিষ্ট্য, এন অবলিক পি এর বৈশিষ্ট্য, অর্থাৎ নাউন প্রোনাউনের বৈশিষ্ট্যকে উল্লেখ করা, নাউন প্রোনাউনের বৈশিষ্ট্যকে উল্লেখ করা এক অবলিক একাধিক ওয়ার্ডই হলো অ্যাডজেক্টিভ। কি লিখেছি? নাউন অবলিক প্রোনাউনের বৈশিষ্ট্যকে উল্লেখ করা এক অবলিক একাধিক, এক অবলিক একাধিক। কোনো কি বলছে? ফ্যামিলি তো দল না। ফ্যামিলি কে বলছে দল না? ফ্যামিলি কে বলেছে দল না? অবশ্যই দল। ফ্যামিলি বলতে কখনো একজন পার্সনকে বোঝান না। হ্যাঁ, একজন পার্সন কখনো আপনি বোঝাবেন না যে একজন একজন আমি একা আছি, আমি ফ্যামিলি। পুরো আপনার সকল সদস্য, ফ্যামিলি মানে এখানে একটা সদস্যের ব্যাপার আসতেছে, সদস্য ব্যাপার থাকতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে এন অবলিক পি এর বৈশিষ্ট্যকে, বৈশিষ্ট্য মানে কি? ক্যারেক্টারিস্টিক। যত বৈশিষ্ট্য রয়েছে সেটা দোষ হতে পারে, গুণ হতে পারে। নাউন অবলিক প্রোনাউনের বৈশিষ্ট্যকে উল্লেখ করা এক অথবা একাধিক, একাধিক শব্দের অর্থ কি? একের বেশি যত। নাউনের বৈশিষ্ট্যকে উল্লেখ করা এক অথবা একাধিক, অনেক হতে পারে, এক অথবা একাধিক ওয়ার্ডই হলো অ্যাডজেক্টিভ। তাহলে একটি নাউনকে কেন্দ্র করে অথবা একটি প্রোনাউনকে কেন্দ্র করে অনেকগুলো অ্যাডজেক্টিভ বসতে পারে। একটি নাউনকে কেন্দ্র করে অনেক অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে একটি নাউনের 10টা অ্যাডজেক্টিভ থাকতে পারে। আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ দেখছি একটা সেলের, বা একটা কলমের, একটা ফ্যানের, একটা ক্লাসের অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে। তাহলে ক্লাস একটা বৈশিষ্ট্য অনেক, ক্লাস একটা বৈশিষ্ট্য অনেক। হ্যাঁ, ক্লাসটি অনেক ভালো হয়, ক্লাসটি মাঝে মাঝে ঝাপসা হয়, সব ক্লাস সম্পর্কে বলছি। আবারও বলছি, কথাটা শুনে এখন মাথায় একদম গেঁথে ফেলতে হবে যে অ্যাডজেক্টিভের সংজ্ঞা মানে অ্যাডজেক্টিভ মানে নাউন, মানে অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বললেই শুধু নাউনকে আনতে হবে। পৃথিবীতে যত জায়গায় অ্যাডজেক্টিভ বসেছে তত জায়গায় নাউন আছে, বিকল্প কোনো ওয়ে নাই। যদি নাউন না থাকে ওই অ্যাডজেক্টিভ, ওটা অ্যাডজেক্টিভ না, অন্য কিছু, অথবা সেন্টেন্স ভুল। ভালো করে বুঝি, নাউন অবলিক প্রোনাউনকে আপনি নাউনকে লিখলেও চলবে। নাউনের বৈশিষ্ট্যকে উল্লেখ করা এক অবলিক একাধিক ওয়ার্ডই হলো অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে মূল আলোচনা। এরপর ব্যাকেটে লিখবেন, ব্যাকেট দিয়ে লিখবেন, ব্যাকেট দিয়ে লিখবেন ডিটারমিনার। ডিটারমিনার পড়েছেন কিনা আমি বলেছিলাম, আপনি পড়বেন না, হয়তো বা পড়েন নাই, এটা প্রায় ক্লাস আমি বলবো, প্রায় ক্লাসে বলবো। লিখবো ডিটারমিনার, ডিটারমিনার এবং নাউনের মাঝে, ডিটারমিনার এবং নাউনের মাঝে, ডিটারমিনার এবং নাউনের মাঝে। দ্রুত লিখতে হবে, হাত কিন্তু দ্রুত চলতে হবে, কারণ আপনার বিসিএস ক্যান্ডিডেট, মাথায় রাখতে হবে। সব্যসাচী হতে হবে, শুনবেন এবং লিখবেন, এই যোগ্যতা অর্জন করতে হবে। কারণ যখন আপনি রিটেন পরীক্ষা দিবেন, আপনি তখন হাতের লেখা ফার্স্ট করতে পারবেন না। আপনি চিন্তা করছেন পিলি পাস করি, তারপরে রিটেন আমি হাতের লেখা ফার্স্ট করে ফেলবো, খুবই সুন্দর করবো, কখনো সম্ভব না। যা করতে হবে সব প্রিলিমিনারিতে করতে হবে। যত প্রিপারেশন সব প্রিলিমিনারিতে, রিটেনের কোনো প্রিপারেশন নাই, প্রিলিতেই প্রিপারেশন দিয়ে রিটেন কভার করতে হবে। রিটেনে তো আপনি ম্যাচিউরড হয়ে যাবেন, রিটেনে তো আপনার রিডিং পড়ে পড়ে আপনার থিঙ্কিং অ্যাবিলিটি বাড়াতে হবে। রিটেনে তো আপনি হাতের লেখা ভালো করতে পারবেন না। হাতের লেখা ভালো কাকে বলে? হাতের লেখা ভালো দরকার নাই, এখানে কলম পড়বে এখানে শেষ, এর নাম হচ্ছে হাতের লেখা। শোনা মাত্র লিখে ফেলতে হবে। আপনি যা বুঝেন আগে মাথায় নেন, আমার কথাগুলো লিখতে হবে তা না, আপনি অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারেন। তাহলে কি বলছিলাম? ব্যাকেটে লিখছি ডিটারমিনার এবং নাউনের মাঝে, ডিটারমিনার এবং নাউনের মাঝে একাধিক শব্দ থাকলে, একাধিক ওয়ার্ড থাকলে, ডিটারমিনার এবং নাউনের মাঝে একাধিক ওয়ার্ড থাকলে, ডিটারমিনার এবং নাউনের মাঝে একাধিক
ওয়ার্ড থাকলে, ডিটারমিনার এবং নাউনের মাঝে একাধিক ওয়ার্ড থাকলে লক্ষণীয় বিষয় হলো নাউনকে মডিফাই করলে তা অ্যাডজেক্টিভ। লক্ষণীয় বিষয় হলো নাউনকে মডিফাই করলে তা অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করলে তা অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করলে তা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করলে তা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে তা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে তা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব। দুটি কথা, একটা হচ্ছে ডিটারমিনার কি, আ অ্যান্ড দি অ্যানিম্যানিমাস মাই ইওর অর হিজ আর দ্যার, এগুলো হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার এবং নাউনের মাঝে আমি গত ক্লাসে আপনাকে বলেছিলাম যে ডিটারমিনার যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে ওই সেন্টেন্সের শেষ ওয়ার্ডটি অবশ্যই 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 নাউন হতে হবে, হবেই হবে, এ দায়িত্ব সেন্টেন্সের, আপনার না। তাহলে ডিটারমিনার আমি পেয়ে গেছি এবং সর্বশেষ শব্দটি হচ্ছে নাউন পেয়েছি। ভালো করে শুনেন, ডিটারমিনার পেয়ে গেছি, সর্বশেষ শব্দ সবসময় নাউন থাকবে, এটা দায়িত্ব আপনার না। আপনি শুধু সর্বশেষ শব্দটি তাকানোরও দরকার নাই, ওটা নাউনই হবে। ডিটারমিনার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে, কোনো সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার ঢুকানো আছে, তার মানে ওর শেষ শব্দটি অবশ্যই অবশ্যই নাউন হবে, এ দায়িত্ব সেন্টেন্সের, আপনার না। কাউন্টিং এর দায়িত্ব আপনি নিয়েছেন, কাউন্ট করবেন শুধু। ডিটারমিনার এবং নাউনের মধ্যে যদি একাধিক শব্দ থাকে, একাধিক শব্দের অর্থ হচ্ছে একটার বেশি অনেকগুলো হতে পারে। একাধিক শব্দ থাকে, এই শব্দগুলো যদি নাউনের বৈশিষ্ট্যকে উল্লেখ করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যকে উল্লেখ করে তাহলে সেটা অ্যাডভার্ব। অর্থাৎ নাউনকে কোয়ালিফাই, নাউনকে মডিফাই করলে তা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভে কোয়ালিফাই, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে সেটা হবে অ্যাডভার্ব। আমরা এখন এক্সাম্পলে যাব। ওকে, নাম্বার 1, এক নম্বরে দেখি আমরা একটু। এক নম্বরে it is a, it was a লিখি তাহলে ভালো হবে, it was a long boring train journey. He gave me a beautiful ডায়মন্ড বা গোল্ডেন একটা কিছু লিখলেন, গোল্ডেন রিং, সে একটা সোনার চেন দিয়েছিল বা সোনার রিং দিয়েছিল। ইট ইজ আ নাইস রেড পেন, it is a nice red pen. It is a very nice red pen. She is a very charming girl. She's a very charming girl. আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে দেখেন ডিটারমিনার রয়েছে, প্রত্যেকটা সেন্টেন্সে ডিটারমিনার রয়েছে, সবগুলো তো আই আছে, কমন পড়ে গেছে। সবগুলো আর্টিকেল আছে, আ বা ডিটারমিনার আছে, এবং শেষ শব্দটি নিশ্চিন্তে, মানে কোনো চিন্তা করা যাবে না, আপনার চিন্তা ছাড়া শেষ শব্দটি সবসময় চিন্তা ছাড়া অ্যান্সার করতে হবে। শেষ শব্দটি সবসময়ের জন্য নাউন হবে, তাহলে নাউন, সবসময়ের জন্য নাউন হবে। আচ্ছা, কি বলছে আফরোজ, কি বলছে, পড়েছে স্যার, আচ্ছা পড়েছেন উনি, ডিটারমিনার পড়েছেন, বোঝা যাচ্ছে। জার্নি শব্দটা আমরা জানি নাউন, কারণ ডিটারমিনার সেন্টেন্সের মধ্যে আছে, শেষ শব্দটি সবসময় নাউন হবে। জার্নি শব্দটা আমার নাউন। আচ্ছা বলেন তো এটা কোন জার্নি? 10 জার্নি না? 10 জার্নি কিনা? এই জার্নিটা কোন জার্নি? 10 জার্নি কিনা? তাহলে এই জার্নিকেই বলছে এটা 10 জার্নি, তাহলে এটা কোন ধরনের জার্নি? 10 জার্নি। কার সম্পর্কে বলছে? আমার জার্নিটার সম্পর্কে বলছে। কোন জার্নিটা আমার জন্য বোরিং ছিল? জার্নিটা, তাহলে এটা 10 জার্নি ছিল, এটা 10টা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা আমাকে বলেন এই বোরিং শব্দটি, ট্রেনটা খুব বোরিং, ট্রেনটা খুবই বিরক্তিকর নাকি জার্নিটা বিরক্তিকর? ট্রেনটা বিরক্তিকর নাকি জার্নি বিরক্তিকর? অবশ্যই জার্নিটা হচ্ছে বিরক্তিকর ছিল, ট্রেন নয়। তাহলে এই আমাকে কি সম্পর্কে বলছে? আমার নাউন সম্পর্কে বলছে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। আমাকে বলে লং শব্দটি, তাহলে এই বোরিংটা অনেক লং ছিল নাকি ট্রেনটা অনেক লম্বা ছিল? অনেক লম্বা ট্রেনটা ছিল না, জার্নিটাই আমার অনেক লং ছিল, তাহলে এটাও অ্যাডজেক্টিভ।
তাহলে মাথায় রাখতে হবে মূল কথা হচ্ছে কোন নাউনের বৈশিষ্ট্যকে উল্লেখ করা একটি ওয়ার্ডে হতে পারে, দুইটি ওয়ার্ডে হতে পারে, তিনটি হতে পারে, 10টি হতে পারে। আমরা দেখেছি একটি বয়কে কেন্দ্র করে অনেকগুলো অ্যাডজেক্টিভ বসেছে। তাহলে নাউনের কোনো বৈশিষ্ট্যকে উল্লেখ করা এক অথবা একাধিক ওয়ার্ডই হলো অ্যাডজেক্টিভ। এখানে আমরা রিং শব্দটি জানি অ্যাডজেক্টিভ। এই রিংটা কিসের রিং? এটা কি আসলে সিলভারের রিং? এটা আসলে কি পিতলের রিং? এটা আসলে কিসের রিং? গোল্ডেন। তাহলে এটা যেটাই হোক এই রিংটা সম্পর্কে বলছে গোল্ডেন, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা আমাকে বলেন বিউটিফুলটা কি গোল্ডেন? মানে গোল্ডেনটা সুন্দর নাকি রিংটা সুন্দর? এখানে গোল্ডেনটা সুন্দর নাকি রিংটা সুন্দর? রিংটা সুন্দর। এটা নাউন ছিল, এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। খেয়াল করি আমরা জানি যে পেন শব্দটি হচ্ছে নাউন, এগুলো সব নাউন। নাউন পেন শব্দটি নাউন। তাহলে দেখেন এই পেন শব্দটি নাউন, এটা কোন ধরনের পেন? রেড পেন। কি পেন? রেড পেন। তাহলে এই পেন সম্পর্কে বলছে পেনটা হচ্ছে লাল, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা আমাকে বলেন এই লালটা সুন্দর নাকি পেনটা সুন্দর? পেনটা অবভিয়াসলি পেনটা সুন্দর, পেন সুন্দর, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্স 4 নম্বর সেন্টেন্স আমরা একটু দেখি। পেন শব্দটি নাউন, আমরা জানি এই রেড পেন এটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। নাইস, এটাও অ্যাডজেক্টিভ। এখানে ভেরি শব্দটি খেয়াল করেন যে ভেরি, এটা আসলে ভেরি পেন, খুব পেন, এটা কি হয়? খুব পেন, ভেরি পেন না, এটা ভেরি পেন না। ভেরি রেড না, রেডটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু ভেরি রেড খুব লাল না, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আমরা লিখেছিলাম ডিটারমিনার এবং নাউনের মাঝে একাধিক শব্দ থাকলে লক্ষণীয় বিষয় হলো এই যে যদি নাউনকে মডিফাই করে তাহলে ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হয়। কিন্তু যদি অ্যাডজেক্টিভকেই বলে যে অ্যাডজেক্টিভ তুমি অনেক সুন্দর, অ্যাডজেক্টিভ তুমি খুব সুন্দর, অ্যাডজেক্টিভ তুমি ভেরি, মানে অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি তথ্য দেয়, অ্যাডজেক্টিভকে যদি কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভ যদি মডিফাই করে, সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে এটা দেখেছি আমরা অ্যাডভার্ব। ঠিক একইভাবে যদি এখানে ভেরি শব্দটি না থাকতো, খেয়াল করেন হি ইজ এ চার্মিং গার্ল, গার্ল শব্দের নাউন, চার্মিং কে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্লটা হচ্ছে চার্মিং। তাহলে চার্মিং গার্ল, এখানে আমি ভেরি গার্ল নাকি ভেরি চার্মিং? অবশ্যই ভেরি চার্মিং, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমরা চলে যাব। স্যার ইংলিশের লেকচার শিট দেওয়া হচ্ছে না কেন? এটা আমি কি করে বলবো? আশ্চর্য কথা, আমাকে বলছেন কেন? আমি কি আপনাদের সামনে আসি? যত প্রবলেম সামনে থেকে বলবেন, লেকচার শিট সংক্রান্ত যাবতীয় প্রবলেম এটা সামনে এসে বলবেন আমাকে। আপনার কি কি প্রবলেম আছে এ যাবৎ পর্যন্ত ক্লাস 1 থেকে শুরু করে আপনি একদম শেষ গ্র্যাজুয়েশন বা শেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দিয়েছেন বা শেষ দিন পর্যন্ত যত প্রবলেম আছে ইংরেজির, তখন আমার সাথে দেখা হলে বলবেন। এর বাইরে মানে টেকনিক্যাল বা একাডেমিক কোনো প্রবলেম নেই, সেটা আমার সাথে শেয়ার করা যাবে না। আমার পড়ানোর শেয়ার করতে হবে যে ক্লাসে আপনি কি বুঝছেন কি বুঝছেন না। নোট নাম্বার 2, আর লেকচার শিট দিয়েই হয় কি বলেন? লেকচার শিট বুঝতে আমাদের ভালো মেন্টর লাগে, লেকচার শিট দিয়ে তো আসলে কিছু হয় না। আর আপনি একই ক্লাসে সব কিন্তু শিখে যাবেন না ভাই, বলে দিচ্ছি। এতদিন যেহেতু শিখেন নাই, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে সত্য কথা। আমরা যতটুকু শিখবো অতটুকু প্লিজ থেকে এবং ওইখান থেকে আমরা রপ্ত করার চেষ্টা করি যে আসলে এটা পরীক্ষা কেন্দ্রিক কিনা। আপনি বিশ্বাস করেন, আবার প্রত্যেকটা ক্লাসে দেখবেন সবগুলো পিএসসি প্রশ্ন দেওয়া হবে, জব সলিউশন খুললে আপনি এক্সাক্ট নোটগুলো পাবেন। হয়তো কোনো জায়গায় হি এর জায়গায় সি, হয়তো জার্নির জায়গায় ট্যুর, এই ধরনের একটু চেঞ্জ থাকতে পারে, কিন্তু সবই কিন্তু পিএসসি প্রশ্ন, যে পরীক্ষা উপযোগী ক্লাস। এটা কিন্তু ইংরেজি শেখানো হচ্ছে না ক্লাসে। কালেকটিভ নাউন কি আপনি গুলিয়ে খাওয়ে দেওয়া হবে না? হবে, আমার সামনে আসেন। কালেকটিভ নাউনে অনেক প্রকারভেদ আছে ভিতরে, এটা কি আপনি জানেন? নাউন অফ মাল্টিটিউড আছে, সেগুলোকে আমি পড়িয়েছি আপনাকে, পড়াইনি। কি করে পড়াবো? সময় কত? 2 ঘন্টা। সময় কত? 1.5 ঘন্টা। টপিক কত? 200টা। টপিক কত? 200টা। এই জন্য ব্যাপারগুলো বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। কারণ আর এখানে স্টুডেন্ট থাকে বিভিন্ন টাইপের, কেউ 90% বুঝে যায়, কেউ 10%ও বুঝে না, তাই না? এখানে মিক্সড স্টুডেন্ট থাকে, এটা কিন্তু আপনার বোঝা দরকার। আপনি অনেক ভালো বুঝেন, আরেকজন কিন্তু অত বুঝতে চায় না, ও মনে করে যে কোনো রকম শেষ করলে হলো, তাড়াতাড়ি শেষ করছে না কেন স্যার, তাই না? অনেক এখানে আছেন যারা ক্লাস করছেন, একটা ফোন আপনার হাতে আর একটা ফোন আরেকজনের সাথে চ্যাটিং করছেন, আছে, এখন আছে, এটা অনুমান করে বলা যায়, তাই না? কেউ হয়তো ক্লাস করছেন, কেউ হয়তো গোড়াগড়ি করতেছেন, হ্যাঁ, কেউ হয়তো ক্লাস করছেন, টিভির রিমোট হাতে আছে। তাহলে বিভিন্ন টাইপের স্টুডেন্ট, বিভিন্ন মানসিকতার স্টুডেন্ট, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডিসিপ্লিন স্টুডেন্ট এখানে রয়েছে। তাহলে এগুলো যত প্রবলেম আছে আমার সাথে যখন দেখা হবে, আপনাদের সমস্ত প্রবলেম মাথায় করে বস্তায় করে নিয়ে আসবেন, যাতে প্রবলেম সলভ করার চেষ্টা করা হবে। এক ক্লাসে সবকিছু শিখে যাবেন না, শুধু ধৈর্য ধরে
খুব ভালো করে মনোযোগের সবটুকু এখানে দেন, তাহলে আপনার অনেক বেশি কাজে লাগবে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যেগুলো আপনি বই পড়ে পড়ে পারবেন না। কারণ আমরা একটা বই পড়ে টিচার হইনি। অন্তত আমার বাসায় শুধু লিটারেচারের বই আছে 100+। আপনি দেখতে চাইলে আপনাকে দেখাতে পারি। যদি বলেন যে স্যার কোন বই থেকে প্রশ্ন হয় এগুলো জানেন, হ্যাঁ প্রত্যেকটা বই আমার এই যে 3 হাত দূরে আছে, এখানে আছে কোন বই থেকে কোন পৃষ্ঠা থেকে পিএসসি প্রশ্ন করে বা করেছে এর আগে, সেটা আমি আপনাকে প্রমাণ দিতে পারি। প্রত্যেকটা বই আমার কাছে আছে যে বইগুলো থেকে প্রশ্ন করা হয়। তাহলে আপনি সবগুলো বই পড়ে নিজেকে রেডি করতে পারবেন না। আমার প্রতি আস্থা রাখতে পারেন এর জন্য, কারণ আমি ইংরেজি শেখানোর জন্য 2010 সালে আমি ছেড়ে দিয়েছি। ইংরেজি আর শেখাই না, এর আগে ইংরেজি শেখাতাম। এখন শুধু আপনার জীবিকা নির্বাহ যেখানে, আপনার যেখানে আইডেন্টিটি, সেটা নিয়ে কথা হবে। নোট নাম্বার 2-তে আমরা লিখব, নোট নাম্বার 2-তে লিখতে হবে যে নাউনের পূর্বে কিসের নোট লিখছি দেখেন, অ্যাডজেক্টিভের। কাকে আনতে হবে? নাউনকে। সবসময় নাউনকে ডাকবেন। এই অ্যাডজেক্টিভের সমস্যায় পড়ছি, নাউনকে ডাকতে হবে। লিখতে হবে নাউনের পূর্বে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি। নাউনের পূর্বে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি। আমরা কিন্তু পরীক্ষার প্রশ্ন যেভাবে হচ্ছে সেভাবে নোট দিচ্ছি, মাথায় রাখবেন। এটা কিন্তু ইংরেজি শেখার ক্লাস না, আবার বারবার বলছি। প্রথম নোটে কি ধরনের প্রশ্ন হবে সেটা একটু পরে বলছি, দ্বিতীয় নোটে কি ধরনের প্রশ্ন হবে বলছি, তৃতীয় নোটে কিভাবে প্রশ্ন হবে, চতুর্থ নোটে কিভাবে প্রশ্ন হবে। প্রশ্ন কেন্দ্রিক পড়তেছি। লিখতে হবে যে নাউনের পূর্বে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি, নাউনের পূর্বে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি যদি, নাউনের পূর্বে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি যদি প্রেপোজিশন না হয়, নাউনের পূর্বে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি যদি প্রেপোজিশন না হয়। প্রেপোজিশন কি? যেগুলো আপনার চেনা প্রেপোজিশন, ইন, অন, অ্যাট, উইথ, অ্যামং, বিটুইন, যে প্রেপোজিশনগুলো আপনি চিনে থাকেন সেগুলো নিয়ে কথা বলছি। যেগুলো আপনি প্রেপোজিশন চিনেন না সেটা প্রেপোজিশনের ক্লাসে কথা হবে। শুধু এটা চিনলেই হবে যে ইন একটা প্রেপোজিশন, অন একটি প্রেপোজিশন। তাহলে বলছিলাম নাউনের পূর্বে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি যদি প্রেপোজিশন না হয়, নাউনের পূর্বে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি যদি প্রেপোজিশন না হয় তাহলে তা অবশ্যই অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি যদি প্রেপোজিশন না হয় তাহলে তা অবশ্যই অ্যাডজেক্টিভ। তার মানে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে নাউনের পূর্বে প্রেপোজিশনও কিন্তু বসে, কিন্তু আমরা জানবো কখন প্রেপোজিশন কখন অ্যাডজেক্টিভ বসে সেটা নিয়ে কথা হবে। এখন শুধু লিখে রাখুন, নাউনের পূর্বে প্রেপোজিশন না থাকলে, কি না থাকলে, ইন, অন, অ্যাট, উইথ, অ্যামং, বিটুইন না থাকলে ওই ওয়ার্ডটি বলেছি অবশ্যই অ্যাডজেক্টিভ। আবার বলছি, নাউনের পূর্বে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি যদি প্রেপোজিশন না হয় তাহলে তা অবশ্যই অ্যাডজেক্টিভ। গত ক্লাসে যদি ডিটারমিনার পড়ে থাকেন তাহলে ডিটারমিনার একটা কথা আমি বলেছিলাম যে সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ। এটা বলেছিলাম, সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ আবার ডিটারমিনার নয়। এখন বলছি যে ডিটারমিনারের পূর্বের ওয়ার্ডটি যদি নাউনের পূর্বের ওয়ার্ডটি যদি প্রেপোজিশন না হয় তাহলে ওটা কোন পার্সোনাল হয়? ওটা অ্যাডজেক্টিভ হয়। ফর এক্সাম্পল, আই হ্যাভ, ভালো করে বুঝবেন, I have 5 friends. খুব ভালো করে বুঝবো আমরা। I have 5 friends. This book is mine. This book is mine. এখানে আন্ডারলাইন করা রয়েছে। This is a book. This is a book. এখানে আন্ডারলাইন করা রয়েছে। He lent মানে ধার দেওয়া। He lent, ধার দিয়েছিল। He lent me, সে আমাকে ধার দিয়েছিল some money, কিছু টাকা। He lent me some money. He lent me some money. এখানে some money আন্ডারলাইন করা রয়েছে। He is a good for nothing boy. He's a good for nothing boy. Number 6. 6 নম্বরে দেখি যে he is a 10 years old boy. Number 7, she submitted a 20 pages document. 20 pages document. Okay. তাহলে আশা করি বুঝতে পারছি, ছোট ছোট সেন্টেন্স লিখেছি। আমরা নোট লিখলাম যে নাউনের পূর্বের ওয়ার্ডটি যদি প্রেপোজিশন না হয়, নাউনের পূর্বের ওয়ার্ডটি যদি ইন, অন, অ্যাট, উইথ, অ্যামাং না হয় তাহলে ওটা কোন পার্টস অফ স্পিচ হবে? ওটা অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। নাউনের পূর্বের ওয়ার্ডটি যদি কি না হয়, প্রেপোজিশন না হয়, তাহলে ওই ওয়ার্ডটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে একটু আমরা দেখি যে
ফ্রেন্ড শব্দটি হচ্ছে কি? ফ্রেন্ড শব্দটি আমরা জানি নাউন। ফ্রেন্ড শব্দটি নাউন, তার আগের ওয়ার্ডটি কি ইন, অন, অ্যাট, উইথ, অ্যামং লেখা আছে? না। তাহলে এই ওয়ার্ডটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আই হ্যাভ 5 ফ্রেন্ডস, আই হ্যাভ 10 ফ্রেন্ডস, আই হ্যাভ 2 ফ্রেন্ডস। তাহলে এখানে এই যে সংখ্যাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস বুক ইজ মাইন, আমরা জানি বুক শব্দের নাউন, তার আগের ওয়ার্ডটি প্রেপোজিশন নয়, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। বুক শব্দের নাউন, তার আগের ওয়ার্ডটি যেটি প্রেপোজিশন নয়, এটা হবে অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ। আর আমরা আগে থেকে জানি যে সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ। সকল ডিটারমিনার কি? অ্যাডজেক্টিভ না ভাই? এই দিস, দ্যাট, দিস, দোস এগুলো আমরা পড়েছি না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে ডিটারমিনার। আমরা পড়েছি যে অ্যান্ড দি আর্টিকেলগুলো পড়েছি না? আমরা পড়েছি, কিন্তু আমরা 1 2 3 4 5 6 6 পড়েছি। এটা কিন্তু লাগবে আপনার, বারবার বলছি। ডিটারমিনার শয়নের স্বপনে, একদম নিশি জাগরণে যখনই পাবেন, কারোর সাথে কথা বলে ফোন দিয়েই বলবেন অ্যান্ড দি অ্যানিমেনিমাস পিউফাইলিটলেস বলবেন, মুখস্থ বলবেন। এটা খুব জরুরি। হি লেন্ট মি সাম মানি, আমরা জানি মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। নাউন কিনা? নাউনের পূর্বে যদি প্রেপোজিশন হয়, এটা অ্যাডজেক্টিভ। হি ইজ আ গুড ফর নাথিং বয়, আমরা জানি বয় শব্দের নাউন, তার আগের ওয়ার্ড যত বড় হোক, আরো বড় হতে পারে। আপনাকে পুরো বোর্ড জুড়ে আমি অ্যাডজেক্টিভ দেখাতে পারি, কারণ অ্যাডজেক্টিভ অনেক হতে পারে। একটি নাউনকে কেন্দ্র করে 25টা 30টা 40টা অ্যাডজেক্টিভ বসতে দেখা গেছে, থাকতে পারে। কারণ ওই নাউনের বৈশিষ্ট্য এতগুলো। আপনার ওয়াইফ এত সুন্দর যে, আপনার গার্লফ্রেন্ড এত সুন্দর, এত ভালো যে, তাকে একবার বিউটিফুল বললে আপনার মন ভরে না। এখানে বিউটিফুলের সাথে আপনি অনেক কিছু যোগ করেছেন, তাই না? বিউটিফুল, ইয়াং, ট্যালেন্টেড, মেরিটোরিয়াস যা আছে সব যোগ করেছেন। কার সম্পর্কে? আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে। তাহলে আপনার গার্লফ্রেন্ডটা হচ্ছে নাউন, ওই জরিনা নাউন। জরিনার সম্পর্কে যত তথ্য দেওয়া হবে সবগুলো অ্যাডজেক্টিভ হবে। আশা করি বুঝতে পারেন। গুড ফর নাথিং মানে হচ্ছে অপদার্থ। গুড ফর নাথিং মানে কি? অপদার্থ, অপদার্থ। তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। হি ইজ আ 10 years old boy, আমরা জানি বয় শব্দের নাউন, তার আগের ওয়ার্ডটি যেহেতু প্রেপোজিশন নয়, এটা অ্যাডজেক্টিভ। ডকুমেন্ট, কত ক্লাসে পড়েছি আমরা? শান শান হুড শিপ নেসমেন্ট সি ই সি ওয়াই সি এস টি এস ও আর ই আর ইউ আর ই আর ই আই এস টি আই এস এম এস ডম ওয়াই টি ওয়াই টুড। এগুলো যদি কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ডের শেষে এই সাফিক্সগুলো থাকে, তাহলে ওয়ার্ডগুলো কি হয়? নাউন হয়। তাহলে এটা একটি নাউন। আবার দেখেন, যদি ডিটারমিনার কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, শেষ ওয়ার্ডটি সবসময় নাউন হবে ভাই, এটা মাথায় নিয়ে ফেলি। এটা অত্যন্ত একটা সুন্দর কৌশল। এটা আপনাকে কখনো ঘায়াল করবে না, কখনো বিপদে ফেলবে না, অনেক বিপদ থেকে মুক্তি দিবে। ডকুমেন্ট শব্দটি হচ্ছে নাউন, তার আগের ওয়ার্ডটি যদি প্রেপোজিশন নয়, এটা হবে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কারো কোনো সমস্যা আছে কিনা জানতে চাচ্ছি। কারো কোনো সমস্যা ফিল করছেন কিনা এই নোট 2 বুঝতে? নোট 2 এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাতে হবে। আর যদি সমস্যা না হয়, তাহলে আমি কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। ওকে স্যার, হ্যাঁ বাবুল বলেছেন ওকে, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা আমাকে বলেন, এখানে আমাকে বলেন যে এখানে 1 to 7, আচ্ছা আরেকটা প্রশ্ন আপনাকে করি। হিজ ফাদার is a good teacher. His father is a good teacher. আমাকে বলতে হবে এই সেন্টেন্সে কতটি অ্যাডজেক্টিভ রয়েছে। প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সের কুইজ আপনাদের জন্য। এই কুইজে অংশগ্রহণ করুন সবাই, প্রত্যেকে চেষ্টা করব। সবাই আমরা প্রত্যেকে আগে ব্রেনকে ধাক্কা দিব যে হ্যাঁ আমি পারছি কিনা। প্রত্যেকে পারফর্মার হতে হবে। আমরা কিন্তু অনেক সময় অনেকে পারফর্ম করে, আমি চেয়ে চেয়ে দেখি। এই দর্শক হওয়াটা যে কত ভয়ঙ্কর, এটা নিয়ে কথা বলবো একদিন, কোনোদিন আপনি দেখা হলে। দর্শক খুব ভয়ঙ্কর একটা জিনিস। দর্শক হবেন না কখনো, সবসময় পারফর্মার হবেন, সেটা ছোট হোক বড় হোক, সবসময় পারফর্ম করার চেষ্টা করবেন। দর্শক হবেন না। দর্শক জিনিসটাই শেষ করে ফেলে। আপনি খেলা দেখতে দেখতে, খেলার পেজ পড়তে পড়তে আপনার জীবন শেষ করে ফেলেছেন, কোনোদিন মাঠে খেলতে পারেন নাই, কখনো দর্শক হবেন না। তাহলে হিজ ফাদার ইজ আ গুড টিচার, এই সেন্টেন্সটিতে কয়টি অ্যাডজেক্টিভ আছে একটু জানান দ্রুত। এই সেন্টেন্সে কয়টি অ্যাডজেক্টিভ রয়েছে? শাহিন আলমনি বলেছেন 2 অ্যাডজেক্টিভ রয়েছে, এবং অন্য সাথে অনেকেই বলেছেন 2 অ্যাডজেক্টিভ রয়েছে। পলাশ বলেছেন 2 অ্যাডজেক্টিভ, শুভ্র সরকার বলেছেন 2, শারমিন রহমান 2 অ্যাডজেক্টিভ বলেছেন, আফজাল হোসেন, নো স্যার মানে কি বুঝলাম না। আচ্ছা এরপরে নুসরাত শান্তা, উনি বলেছেন 2টা অ্যাডজেক্টিভ রয়েছে। জাকির সুলতানা, ওনার 2টা অ্যাডজেক্টিভ রয়েছে। আচ্ছা সবাইকে আমরা কি ব্যাপার একই কথা বলি কেন? আফরিনা অ্যানি উনি একটু চেঞ্জ করে বলেছেন 3টা অ্যাডজেক্টিভ। মিনহাজুল ইসলামও বলেছেন 3টা অ্যাডজেক্টিভ রয়েছে। প্রভা বলেছেন 2টা অ্যাডজেক্টিভ রয়েছে। এরপরে মেহনাজ খানম, মেহনাজ কি নাম এটা? ক্ষমা, উচ্চারণ হয় ক্ষমা। কাকে ক্ষমা করেছেন আপনি? আচ্ছা 2টা বেশি অ্যান্সার করেছেন। বাবুল, এমবিএ বাবুল, উনি এমবিএ কমপ্লিট করেছেন বোঝাই যাচ্ছে। 3 নম্বর উনি 3টা দিয়েছেন। শাহিন আলম চেঞ্জ করে আবার 3টা লিখেছেন। হ্যাঁ এখানে অ্যান্সার হবে 3টা। এখানে অ্যাডজেক্টিভ 3টা। ফাদার শব্দটি নাউন, তার আগের ওয়ার্ডটি অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ। কেন? কারণ এখানে প্রেপোজিশন নেই। প্রেপোজিশন নিয়ে কথা হলে আরো ক্লিয়ার হবেন। তাহলে ফাদার শব্দটি নাউন, তার আগের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, এবং আমরা বলেছিলাম যে সকল ডিটারমিনারি অ্যাডজেক্টিভ,
মাই, ইওর, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো ডিটারমিনার। সকল ডিটারমিনারগুলো যখন নাউনের পূর্বে বসে তারা অ্যাজেক্টিভ হয়ে যায়, নিজের মোড়ক চেঞ্জ করে অ্যাজেক্টিভ হয়ে যায়, তাহলে এটা একটা অ্যাজেক্টিভ। ঠিক একইভাবে সকল ডিটারমিনার যদি অ্যাজেক্টিভ হয় তাহলে এখানে আর্টিকেলটা কেন বাদ পড়বে? সকল আর্টিকেলই তো অ্যাজেক্টিভ, কখন? যখন তারা নাউনের পূর্বে বসে। আর আর্টিকেল তো নাউনের পূর্বেই বসে, যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে সেটি নাউন তো আগেরটা অ্যাজেক্টিভ হয়, তাহলে এটা সকল ডিটারমিনারই কি হবে? অ্যাজেক্টিভ হবে। আবার গুডটা আমরা জানি এমনিতেই অ্যাজেক্টিভ, তাহলে এই সেন্টেন্সে তিনটি অ্যাজেক্টিভ রয়েছে। আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এখানে আমি 8টা সেন্টেন্স লিখেছি, এই 8টা সেন্টেন্সের মধ্যে একাধিক সেন্টেন্স ভুল লিখেছি। একাধিক সেন্টেন্স কি লিখেছি? ভুল লিখেছি। যদি এই ভুলটা আপনি ধরতে পারেন তাহলে ইউ আর ভেরি ট্যালেন্টেড, এবং এখান থেকে প্রশ্ন থাকবে স্যার গুড ফর নাথিং ফর প্রেপোজিশন নয়। না, গুড ফর নাথিং তো প্রেপোজিশন নয়, গুড ফর নাথিং মানে টোটাল মিলে একটা শব্দ। গুড ফর নাথিং একটা ফ্রেজ, গুড ফর নাথিং মানে হচ্ছে অপদার্থ। আমরা অনেক অপদার্থ আছি না? অপদার্থ মানে আবার আনফিজিক্স না, যে স্যার ফিজিক্স পদার্থ আনফিজিক্স অপদার্থ, এরকম না। হ্যাঁ, একজন লিখে পাঠাচ্ছে আমাদের, এক বন্ধু লিখেছেন, উনি আরবি ভাষা লেখা কেন, এই আরবি কিভাবে পড়বো? মোহাম্মদ কি খাইরুল ইসলাম, আমার খাইরুল ইসলাম লিখেছেন হিজ এবং গুড। হ্যাঁ, ওটা আমরা বলছিলাম স্যার গুড ফর নাথিং প্রিপোজিশন। হ্যাঁ, গুড ফর নাথিং তো বললাম, এটা প্রিপোজিশন নয়। গুড ফর নাথিং এটা হচ্ছে একটা কি, এটা একটা ফ্রেজ, এবং এটার বাংলা হচ্ছে অপদার্থ। সে একটা অপদার্থ ছেলে। ওকে, গুড ফর নাথিং এটা একটা ফ্রেজের নাম, এটা অপদার্থ। আচ্ছা, আমি বলেছি যে এখানে 8টি সেন্টেন্সের মধ্যে একাধিক সেন্টেন্স ভুল লিখেছি। সেই খুব ভালো স্টুডেন্ট, আজকের ক্লাসে খুব ভালো পারফর্মার, যে আসলে 4 নম্বরটা ভুল একজন লিখে ফেলেছে, হাসমা হেনা, উনি সুগন্ধ ছড়াচ্ছেন, উনি লিখে ফেলেছেন যে 4 নম্বরটা ভুল রয়েছে। এবং মেহনাজ খামা উনি লিখেছেন 6, 7 ভুল রয়েছে, এরকম উনি বলছেন। আচ্ছা, লিটন আলী বলেছেন ফ্রেন্ড হবে। ফ্রেন্ড হবে কেন? 5 ফ্রেন্ডস তো, বন্ধু তো 5টা। বন্ধু কয়টা? 5টা না? তো যদি আপনি কোনো নাউনের আগে সংখ্যা প্লুরাল বসান তাহলে নাউনটা প্লুরাল হয়ে যায়। কোনো নাউনের আগে যদি সংখ্যাটা আপনি প্লুরাল বসান তাহলে নাউনের সাথে এস বেস যুক্ত হবে। আফরোজা বলেছেন 4 নাম্বারটা ভুল আছে। আচ্ছা, দেখছেন এক একজনের মন্তব্য একরকম, এই জন্য পরীক্ষার হলে আমরা কিন্তু বিভিন্ন টাইপের অপশন ক্লিক করে আসি। মাহফুজুর রহমান আবির বলেছেন 5 এবং 6 ভুল, এবং আফরিনা তো লিখে দিয়েছেন হি লেন মি লিটল মানি। লিটল মানি কেন? সাম্মানি হতে পারে না? লিটল তো ওটা, লিটল হচ্ছে যে আমরা যখন কাউন্টেবল আগে বসাই, এখন তো আমি ফিউ বসাইনি, আমার তো সাম্মানি বসাতে সমস্যা নাই। আমরা বলেছি যে কাউন্টেবল নাউনের আগে ফিউ, আফিউ, দা ফিউ এগুলো বসাবো না, আমরা ম্যানি এগুলো বসাবো না, ঠিক আছে? ম্যানি, ফিউ এগুলো বসাবো না। হ্যাঁ, 6-7 অনেকে লিখেছে, এম বি বাবুল লিখেছেন 4 নম্বরটা ভুল রয়েছে। এবং নীলাশা উনি লিখেছেন, নীলাশা লিখেছেন 6 নম্বরটা ভুল রয়েছে। আর এক একজনের মন্তব্য একরকম। এরপরে আমাদের উম্মে আতিয়া খানম তৃষ্টি উনি লিখেছেন 4 নম্বরটা বুঝি নাই। আচ্ছা, 4 নম্বরটা বুঝেন নাই কেন? এটা তো আমার বড় ব্যর্থতা। 4 নম্বরটা কি বুঝেন নাই? হি লেন্ট মে সাম মানি, সে আমাকে কিছু টাকা ধার দিয়েছিল। হি লেন্ট মি সাম বুকস, হি লেন্ট মি সাম ড্রেসেস, মানে একটা কিছু ধার দিয়েছে। তাহলে এই শব্দটি নাউন কিনা? এই শব্দটি হচ্ছে নাউন। আমি এটা বলতে চাচ্ছি, এই শব্দের নাউন, নাউনের পূর্বেরটি যদি আপনার দেখা, আপনার চোখের দেখা প্রেপোজিশন না হয়, ওটা অ্যাডজেক্টিভ হবে। কারণ বলছে যেটা সাম মানে, যদি আমি আরো ডিপে যাই, যে এটাকে বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোন ধরনের অ্যাডজেক্টিভ? কোয়ান্টিটি, কিছু টাকা, কিছু টাকা সে আমাকে ধার দিয়েছিল। মানে শব্দটা আমি জানি নাউন, নাউনের পূর্বেরটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে যদি সেটা প্রেপোজিশন না হয়। এটা না বোঝার কিছু নাই। বুক শব্দের নাউন, তার আগের ওয়ার্ডটি অবশ্যই কি হবে? আবার আপনি কেন বুঝতেছেন না জানেন? কারণ আপনি হচ্ছে ডিটারমিনার পড়েন নাই। আপনার যে বিপদ, একদম কপালে সরি বা দুঃখিত কথাটা কয়েকদিন পর লেখা উঠবে। আয়নাতে দেখবেন, যখন নিজের চেহারা দেখবেন স্পষ্ট লেখা উঠছে যে দুঃখিত বা সরি, মানে আয়নাতে আপনাকে ভালো করে দেখা যাবে না যদি আপনি ডিটারমিনার মুখস্থ না রাখেন। এত এত বেশি গুরুত্বপূর্ণ, এবং ডিটারমিনার প্রয়োগগুলো জানতে হবে, আগে মুখস্থ দরকার। অল, অ্যানাদার, সাম, এনাফ এগুলো ডিটারমিনার মধ্যে রয়েছে। আর সকল ডিটারমিনারি অ্যাডজেক্টিভ। কতবার বলবো আমি? সকল ডিটারমিনারি অ্যাডজেক্টিভ। একটু বোঝার চেষ্টা করি আমরা। হ্যাঁ, একজন লিখে ফেলেছেন যে মাসুদুর রহমান সেলিম উনি লিখেছেন যে 10 ইয়ার হবে 20 পেজ হবে, কিন্তু ব্যাখ্যা দিলে আরো ভালো হতো। এখানে আমরা দুইটা সেন্টেন্স ভুল লিখেছি ইচ্ছা করে। 6 এবং 7 মাথায় রাখতে হবে এবং লিখে রাখতে হবে। বিশেষ দ্রষ্টব্য লিখে রাখবেন, বিশেষ দ্রষ্টব্য এনবি দিয়ে লিখে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের সাথে কখনো s/es যুক্ত হয় না। অ্যাডজেক্টিভের সাথে কখনো s/es যুক্ত হয় না। দ্রুত লিখে ফেলি, অ্যাডজেক্টিভের সাথে কখনোই s বা es যুক্ত হবে না। এখান থেকে একটা প্রশ্ন থাকবেই।
অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না, অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হয় না। দেখুন তো এই আন্ডারলাইনটা যদি আরো বেশি বড় হতো হোক, এই আন্ডারলাইন আরো বেশি বড় হতো হোক, সমস্যা নাই, এটা অ্যাডজেক্টিভ তো, কেন নাউনের পূর্বে বসেছে? আমি বললাম হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড মেরিটোরিয়াস টলেস্ট ইয়াং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। স্টুডেন্ট শব্দের নাউন, এর পূর্বে যা কিছু বসেছে সবগুলো অ্যাডজেক্টিভ, বিশাল অ্যাডজেক্টিভ, থাক না অ্যাডজেক্টিভ, সমস্যা কি আমার? কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়েছে কিনা, অ্যাডজেক্টিভ একবার হয়ে গেলে সেটার সাথে কখনো এস বা ইয়েস যুক্ত করা যাবে না। তাহলে এটার সাথে এস বা ইয়েস যুক্ত করা যাবে না। সুন্দর করে লেখা থাকবে পরীক্ষা হলে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটি কারেক্ট, নিচে দেয়া থাকবে হি ইজ আ 10 years old boy। আপনি বলবেন ঠিকই তো আছে, এই সেন্টেন্সে ভুল কোথায়? সবকিছু ঠিক আছে, 10 years old boy ঠিকই তো আছে। পত্রিকায় লেখা আছে টুডে ইজ 6 hours হরতাল। আপনি মনে মনে বলেন ডেইলি স্টারের মতো পত্রিকায় এই ধরনের ভুল লেখে কি করা যায়, দেশে কি বাস করা যায়? কিন্তু আপনি নিজেই ভুল। হরতাল শব্দটি নাউন, এটা একটা গুজরাটি শব্দ। হরতাল শব্দের নাউন, তার আগের ওয়ার্ডটি যেহেতু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটার সাথে 6 hours হবে না, হবে 6 hour। আমি 3 ঘন্টা পরীক্ষা দিয়ে আসলাম, আই টুক আ 3 hours এক্সাম হবে না। এক্সাম শব্দের নাউন, তার আগের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটার সাথে এস বাই যুক্ত করা যাবে না। আই উইল বাই আ 5 liters বোতল, ইনকারেক্ট সেন্টেন্স। বোতল শব্দের নাউন, তার আগের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটার সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না। আই এনজয়েড 10 kilometers জার্নি। 10 কিলোমিটার লেখলে গুণা হবে, জার্নি শব্দের নাউন, তার আগের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হয় না। যে কোনো ধরনের অ্যাডজেক্টিভ, গুড কখনো গুডস হয় না, ব্যাড কখনো ব্যাডস হয় না, বিউটিফুল কখনো বিউটিফুলস হয় না, ক্লেভার কখনো ক্লেভারস হয় না, অ্যাক্টিভ কখনো অ্যাক্টিভস হয় না। স্যার জানেন না আমার ওয়াইফটা না অনেক বেশি অ্যাক্টিভ, আমি কিভাবে অ্যাক্টিভ বলে আমাকে বলতে হবে অ্যাক্টিভস, শি অ্যাক্টিভস? নো। তাহলে অ্যাডজেক্টিভ যেটা একবার অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সেটা যেভাবে হোক যেখানে বসুক, অ্যাডজেক্টিভের সাথে কখনোই 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 এস ব্যাড যুক্ত করা যাবে না। মাথায় রাখি, এটা কিন্তু শুধু পরীক্ষায় যখন প্রশ্ন হয়, পরীক্ষা কিন্তু প্রশ্নকর্তা বলে দেয় না যে এই সেন্টেন্সটি অ্যাডজেক্টিভ থেকে আসছে, তুমি সতর্ক হও না। এটা কারেকশন আসতে পারে, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে নোট নম্বর 3 তে চলে যাবে। নোট নম্বর 3, নোট নম্বর 3 তে আমরা লিখে ফেলবো অ্যাডজেক্টিভ এর শেষে থাকে, যেটা নাউনে লিখেছিলাম আমরা, মনে আছে কিনা? ওটা যেমন গুরুত্বপূর্ণ, এটা তেমন গুরুত্বপূর্ণ। কেন? সিলেবাসে আছে এই জন্য, পরীক্ষায় আসবে এই জন্য। পরীক্ষায় ততোধিকবার কতবার আসছে আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা পড়বেন না। কোন কোন বিষয়গুলো পড়বেন সেটা বলে দিব। যেমন ডিটারমিন আপনি মুখস্থ করবেন না, তারপর সাফিক্স আপনি মুখস্থ করবেন না, কোন আমি বলে দিব, আমি চ্যালেঞ্জ করবো আপনি মুখস্থ করবেন না, কিন্তু আপনি চ্যালেঞ্জ করে দেখিয়ে দেন যে স্যার আমি মুখস্থ রেখেছি। আপনি কোন কোন বিষয়গুলো মুখস্থ করবেন খুব ভালো করে জানি। প্রেপোজিশনে কিছু কিছু পার্ট আপনি মুখস্থ করবেন না, অ্যাপ্রোপ্রিয়েটের কিছু কিছু পার্ট মুখস্থ করবেন না, তারপর হচ্ছে যে এই যে সাফিক্সগুলো আপনি মুখস্থ করবেন না, সেটা ভার্বের শেষে বসুক আর নাউনের শেষে বসুক, মুখস্থ করবেন না। আর বিপদটা তখনই হবে, রিটেনও শেষ পিলিও শেষ, এটা রিটেনে আসবে, নট অনলি পিলি। তাহলে খেয়াল রাখি যে অ্যাডজেক্টিভের শেষে কোন কোন সাফিক্সগুলো থাকে। টিব, শিব, আইসি, এনটি, ফুল, এ আর ওয়াই, ও আর ওয়াই, ও ইউএস, আইএনজি, ইডি, লেস, ইশ, সাম, লাইক, এল, এইবল, ইবল। তাহলে এই সাফিক্সগুলো জানলে আপনাদের চলবে। এখান থেকে প্রশ্ন কিভাবে হবে এবার একটু বলি আপনাকে। আমরা 3টে নোট শেষ করেছি। নোট নম্বর 1, ওখানে থাকবে কি, একটা সেন্টেন্সের কোন একটা ওয়ার্ডে আন্ডারলাইন করবে। আমরা দেখব যে নাউনের বৈশিষ্ট্যকে উল্লেখ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভকে যদি কেউ মডিফাই করে সেটা অ্যাডভার্ব হয়। আর এখানে আমরা দেখেছি নোট 2তে দেখেছি যে এখানেও সেন্টেন্স দেওয়া থাকবে, এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের সাথে কখনো এস ব্যাস যুক্ত করা যায় না। তাহলে কারেক্ট ইনকারেক্ট এখানে প্রশ্ন আসতে পারে, মানে আসবে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসবে, তাই না? আর এটা একটা। আর নোট নম্বর 3তে আমরা লিখছি যে এ বি সি ডি 4টা অপশন থাকবে, যে কোন ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ বের করো, কোন ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ। এ বি সি ডি 4টা অপশন থাকবে, এই 4টা অপশন থেকে আমাকে চুজ করতে হবে বি নাম্বারটা অ্যাডজেক্টিভ নাকি এ নাম্বারটা অ্যাডজেক্টিভ। এই জন্য এটা টানা মুখস্থ রাখতে হবে একদম এভাবে, যে টিপ, শি, বাইসেন্টি, ফুল, এয়ার ওয়াই, ওয়ার ওয়াই, ও ইউএস, আইএনজি, ইডি, লেস, ইস, সাম, লাইক, আলা, বলি, বল, একদম টানা মুখস্থ। টিপ, শি, বাইসেন্টি,
যদি আমরা তাকে বলি অ্যাট্রাকটিভ, অ্যাবোটিভ, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, প্রোডাক্টিভ, লেজিসলেটিভ, এগুলো কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, কারণ শেষে টে বি আছে। ভাইয়া দুই একটা ব্যতিক্রম আছে যেটা আপনি দোয়া করলে পরীক্ষা আসবে না। বিশেষ পরীক্ষার সবচেয়ে সাবলীল সহজ প্রশ্ন আসে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমাদের টেনশন হয় এত সহজ প্রশ্ন আসলো কেন। এটা নিয়ে গবেষণা করতে করতে আপনার সময় চলে যায়, তাই না? 33 বিসিএসে আসলো বাংলাদেশ কোন, ঢাকা কোন, বাংলাদেশের রাজধানী কোনটি? উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, ঢাকা কোনোটি নয়। অনেকে এটা উত্তর ঢাকা দিয়ে আসছিল, কারণ এরা 16তম বিসিএসে আসলে বাংলাদেশের জাতীয় ফল কি। তাহলে এগুলো আমাদের টেনশন করতে হয় যে আসলে এত সহজ প্রশ্ন কেন। বিসিএসের প্রশ্ন সবসময় যে কোনো পরীক্ষায় সাবলীল এবং সহজ আসে। তাহলে যদি বলি আইসি, তাহলে যে শেষে আইসি থাকবে, এটা রিটেন পিলি যে কোনো সময় আপনি লিখবেন, আপনার কিন্তু কলম থেমে যাবে আপনি কি লিখতেছেন। যদি আপনাকে বলি রোমান্টিক, অ্যারোমেটিক, ডোমেস্টিক, ডিপ্লোম্যাটিক, 31তম প্রিলিমিনারি প্রশ্ন, ডিপ্লোম্যাটিক এটা কোন পার্টস অফ স্পিচ? ডিপ্লোম্যাটিক, লাস্টে কি আছে? আইসি। তাহলে আইসি থাকলে কোন পার্টস হবে? অ্যাডজেক্টিভ। আপনার বাসায় বাথরুমে যেটা আছে অ্যারোমেটিক, এই অ্যারোমেটিক সাবানটা কোন পার্টস অফ স্পিচের সাবান? অ্যাডজেক্টিভ সাবান। তাহলে এরকম যত আইসি লেখা থাকবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অপটিক, তাই না? ডোমেস্টিক যে আইসি। আচ্ছা, এরপরে আসেন এনটি, অ্যাবসেন্ট, ভায়োলেন্ট, কনভিনিয়েন্ট। যে ভায়োলেন্ট, কনভিনিয়েন্ট অনেকবার পরীক্ষা হচ্ছে। অ্যাবসেন্ট, ভায়োলেন্ট, কনভিনিয়েন্ট, ইম্পর্টেন্ট, ইন্টেলিজেন্ট, তাই না? এগুলোর সাথে কি আছে? ভিজিল্যান্ট, এনটি আছে। এরপরে যত ফুল রয়েছে, বিউটিফুল, ওয়ান্ডারফুল, হোপফুল, কেয়ারফুল, মাইন্ডফুল, স্কিলফুল, যত ফুল রয়েছে, ফুল থাকলে কোনো শব্দের শেষে ফুল উচ্চারিত হলে, ভয়সুল ফুল, কোনো শব্দের শেষে যদি ফুল উচ্চারিত হয়, এটা ধরে নিতে পারেন 100% এটা অ্যাডজেক্টিভ হবে। ফুল উচ্চারিত হলেই অ্যাডজেক্টিভ। যদি ফুলটাকে ভুলে আপনি ফুলই লিখে ফেলেন, এই ফুলটাকে ফুল লিখে ফেলেন, ওটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে। যত ফুল আছে পৃথিবীতে ফুলই বানাতে পারলে, বিউটিফুল, বিউটিফুলি, হোপফুল, হোপফুলি, মাইন্ডফুল, মাইন্ডফুলি, স্কিলফুল, স্কিলফুলি, কালারফুল, কালারফুলি, কেয়ারফুল, কেয়ারফুলি, এই ফুলই বানালে, অর্থাৎ ফুল হচ্ছে নায়ক, ফুলি হচ্ছে নায়িকা, ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, ফুলি হচ্ছে অ্যাডভার্ব। এরকম প্রাইমারি, সেকেন্ডারি, প্রিলিমিনারি, এক্সট্রা অর্ডিনারি, হেরিডিটরি। হেরিডিটরি 35তম প্রিলিমিনারি প্রশ্ন, আপনি মিলে দেখেন। হেরিডিটরি উত্তরাধিকারী, হেরিডিটরি আসছিল। তাহলে হেরিডিটরি, অফেন হেরিডিটরি, হেরিডিটরি হচ্ছে বংশ পর্যায়ক্রমিক বা বংশানুক্রমিক, উত্তরাধিকারী, হেরিডিটরি। তাহলে এআরওয়াই আছে। কম্পালসরি, অ্যাডভাইসরি, হ্যাঁ, অব্লিগেটরি, এরকম ইন্ট্রোডাক্টরি, তাহলে ওআরওয়াই আছে। তাহলে অ্যাডজেক্টিভ। ফেমাস, ফেবুলাস, সিরিয়াস, প্রিভিয়াস, অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস, তাহলে এটা কি হবে? পরীক্ষা আসছিল 37তম প্রিলিমিনারিতে আসছিল ডেলিটেরিয়াস। ডেলিটেরিয়াস মানে ক্ষতিকারক, যেটা ক্ষতি করে সেটা আমরা ডিলিট করে দিই। ডিলিট থেকে আসছে ডেলিটেরিয়াস, ডেলিটেরিয়াস লাস্টে ওএস আছে, এটা অ্যাডজেক্টিভ। এরকম এই যে ইন্টারেস্টিং, ডিসগাস্টিং, এক্সাইটিং, এরকম আপনার সুইমিং, ড্রাইভিং, যে আইএনজিগুলো রয়েছে এই আইএনজিগুলো অ্যাডজেক্টিভ হবে যদি সেটা নাউন প্রনাউনকে মডিফাই করে। ইডি, ইডি যুক্ত যত ফর্ম রয়েছে, ইডি মানে ভার্বের 3 নম্বর রূপে আমরা ইডি দেখি না? ভার্বের 3 নম্বর রূপে এডুকেটেড, লেমিনেটেড, দেখি কিনা? ইন্টারেস্টেড, ডিসগাস্টেড, এক্সাইটেড, দেখি কিনা? দেখি যে ইডি যুক্ত যে ভার্বগুলো রয়েছে ওগুলো আসলে ভার্ব না, ওগুলোর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে দেখি আমরা লেস। যে কোনো কিছুর সাথে যদি লেস বসাতে পারেন, কোনো নাউনের সাথে বা কোনো ধরনের ওয়ার্ডের সাথে যদি লেস শব্দটি বসে যায়, তাহলে আপনার কি নাই সেটাই অ্যাডজেক্টিভ। কারণ আমার চুল নাই, হেয়ারলেস, হেয়ারলেস অ্যাডজেক্টিভ। আমি ইমোশনলেস স্যার, অ্যাডজেক্টিভ। জবলেস স্যার, অ্যাডজেক্টিভ। হাজব্যান্ডলেস স্যার, অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলেস, আমার কোনো বন্ধু নাই, অ্যাডজেক্টিভ। তাহলে যা নাই এটার সাথে লেস যোগ করলে সেটা আপনার অ্যাডজেক্টিভের নাই হয়ে যাবে। হ্যাঁ, যেটা নাই, আপনার কি নাই সেটাই চিন্তা করেন যে এটা নাই। যা নাই আপনার সেটা দিয়ে আপনি লেস যোগ করেন। যেটা আপনার ক্যারেক্টার নাই, তাহলে ক্যারেক্টারলেস, ক্যারেক্টারলেস অ্যাডজেক্টিভ। শি ইজ আ ক্যারেক্টারলেস বয়, তাহলে এই ক্যারেক্টারলেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। ইস, ইস, ইস দিয়ে আপনি অনেক বলতে পারেন, বুকিশ, হোয়াইটিশ, চিন্তা করেন, ব্লুইশ, ব্রিটিশ, তুর্কিশ, এগুলো অ্যাডজেক্টিভ। সাম, শেষে সাম বসাতে হবে। আমরা একটু আগে দেখেছি অসাম, হ্যান্ডসাম, তাই না? ডিপসাম, ম্যাটসাম, ফুলসাম, লাস্টে সাম বসাতে হবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার লাইক, কোনো ওয়ার্ডের শেষের সাফিক্স যদি লাইক থাকে সে ওয়ার্ডটি কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না? আমি যদি বলি যে ফাদার লাইক, মাদার লাইক, ব্রাদার লাইক, ওয়াইল্ড লাইক, ওমেন লাইক, ম্যান লাইক, চাইল্ড লাইক, এগুলো অ্যাডজেক্টিভ। এল, এল দিয়ে অনেকবার পরীক্ষা আসছে, মাথা থেকে অনেকবার পরীক্ষা আসছে। এল থাকলে ন্যাশনাল, যদি ন্যাশন, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইমোশনাল, এরকম গ্রামাটিক্যাল, গ্রামাটিক্যাল, এনভায়রনমেন্টাল, ফ্রুগাল, নিউট্রাল, মানে এল থাকলে অ্যাডজেক্টিভ। এই বলতে পরীক্ষা আসছে। এবার 35তম বিসিএস পরীক্ষা আসছে যে ডিসএগ্রেয়েবল, ডিসএগ্রেয়েবল, এগ্রেয়েবল, এবল যোগ আছে। এরকম চেঞ্জেবল, আদারেবল, লাভেবল, সারাদিন বলতে পারবেন আপনি। বিলিভেবল, এইবল যোগ করলে কমফোর্টেবল, অ্যাভেলেবল। ইবল যদি থাকে কোনো শব্দের প্রত্যয় হিসেবে, সাফিক্স হিসেবে ইবল, যেমন যদি পজিবল, ইম্পজিবল, অডিবল, ইডিবল, ভিডিবল,
কলাপসিবল, তাই না? ইবল থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, তাহলে এটা আমার নোট গেল 3। এরপরে চলে যাবো নোট নাম্বার 4। নোট নাম্বার 4। তাহলে আসলে বুঝতে পারছেন যে কিভাবে কিভাবে প্রশ্ন হবে। আগের দুটো নোট, নোট 1 এবং নোট 2, এটা ছিল হচ্ছে সেন্টেন্সের মধ্যে কোন একটা ওয়ার্ডে আন্ডারলাইন থাকবে, আর এখানে হচ্ছে 4টা অপশন দিয়ে বলবে যে কোন অপশনটি অ্যাডজেক্টিভ বের করো। এটা একটা অপশন। আচ্ছা, ঝাপসা দেখা যাচ্ছে বলছে কেন? স্যার লাইক নিয়ে আরেকবার বলুন। লাইক হচ্ছে যেমন ফ্রেন্ড লাইক, ইউ আর মাই ফ্রেন্ড লাইক, ইউ আর মাই ওয়াইফ লাইক, তুমি আমার দেখতে না ওয়াইফের মতো, হ্যাঁ। সাইড লাইক, ওয়ার লাইক, হ্যাঁ, যুদ্ধ যুদ্ধ ভাব, ওয়ার লাইক, এরকম আর কি। আচ্ছা, নাউনের সাথে লাইক যোগ করলেই সেটা হয়ে যাবে। তাহলে এই নোট 4-এ আমরা লিখবো। নোট 4-এ প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্ন কিভাবে আসবে মাথায় রাখতে হবে। প্রশ্ন হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে কোনো একটা ওয়ার্ড আনাবেন থাকবে, তাহলে এটা নোট 1 নোট 2 দিয়ে খতম করতে হবে, নোট 3 দিয়ে খতম করতে হবে, সাফিক্স দিয়ে টিপসি বাইসেন্টিফুল ইয়ার ওয়াই ওয়ার ওয়াই এগুলো দিয়ে খতম করতে হবে। নোট 4-এ কি থাকবে? নোট 4-এ এরকম থাকবে, প্রদত্ত প্রদত্ত ওয়ার্ডটির প্রদত্ত ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ কোনটি। কি থাকবে? প্রদত্ত ওয়ার্ড এর অ্যাডজেক্টিভ কোনটি। দেখেন থাকে কিনা প্রশ্ন। একটি ওয়ার্ড দেওয়া থাকবে, একটি ভার্ব দেওয়া থাকবে, একটি নাউন দেওয়া থাকতে পারে, একটি অ্যাডভার্ব দেওয়া থাকতে পারে, একটি প্রেপোজিশন দেওয়া থাকতে পারে। কি চেঞ্জ করতে হবে? ওটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। কি বানাতে হবে? অ্যাডজেক্টিভ বানাতে হবে। আবার বলছি, একটি ওয়ার্ড দেওয়া থাকবে, সাধারণত নাউন দেওয়া থাকে, ভার্বও দেওয়া থাকতে পারে, অ্যাডভার্বও দেওয়া থাকতে পারে, প্রশ্নে অ্যাডভার্ব দেওয়া আছে, কি বানাতে হবে? আপনাকে নাউন বানাতে হবে। পরীক্ষা আসবে কি? প্রদত্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভ কোনটি? আসবে হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। এই ল্যাটিন কথাটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, খুব বেশি গুরুত্বপূর্ণ। ল্যাটিন অ্যাডজেক্টিভ পরীক্ষা আসে, ল্যাটিন নাম্বার পরীক্ষা আসে, ল্যাটিন জেন্ডার পরীক্ষা আসে, ল্যাটিন ভার্ব পরীক্ষা আসে, ল্যাটিন ল্যাটিন অ্যাডজেক্টিভ পরীক্ষা আসে। তাহলে ল্যাটিন অ্যাডজেক্টিভ আসে, ল্যাটিন ভার্ব আসে, ল্যাটিন নাউনও আসে। তাহলে ল্যাটিন ভাষা থেকে যে ওয়ার্ডগুলো ইংরেজি ভাষায় ব্যবহৃত হচ্ছে এগুলো খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি এরকম হয় নর্মাল একটা অ্যাডজেক্টিভ রয়েছে, ল্যাটিন একটা অ্যাডজেক্টিভ রয়েছে, ভালো করে শুনি, একটা অপশনে নর্মাল অ্যাডজেক্টিভ রয়েছে, ল্যাটিন অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে আমি কোনটা অ্যান্সার করব? ভেরি ইম্পর্টেন্ট। ডেটা, ডেটা এই শব্দটা প্লুরাল, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম। ডেটা শব্দটি প্লুরাল। যদি বলি ডেটাম, এই ডেটাম এটা ল্যাটিন 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 নাম্বার, তাহলে ডেটাম। তাহলে এখানে আমরা যদি ডেটামটা সিঙ্গুলার, এর প্লুরাল কি হবে? অপশনে রয়েছে ডেটা, অপশনে রয়েছে ডেটাস। কোনটা অ্যান্সার নেব? অবশ্যই ডেটা অ্যান্সার নেব, কারণ হচ্ছে ডেটা হচ্ছে ডেটাম থেকে এসেছে। তাহলে মাথায় রাখতে হবে যে ল্যাটিন অ্যাডজেক্টিভ, ল্যাটিন ভার্ব, ল্যাটিন অ্যাডভার্ব, ল্যাটিন নাউন, এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে পরীক্ষা দেওয়া থাকবে যে ক্যাটের অ্যাডজেক্টিভ কি বের করো। তাহলে ক্যাটের অ্যাডজেক্টিভ হচ্ছে ফিলাইন, টানা মুখস্থ। ক্যাটের অ্যাডজেক্টিভ কি? ফিলাইন। এরকম ডগের অ্যাডজেক্টিভ কি পরীক্ষা দেওয়া থাকবে? ডগ। তাহলে ডগ হচ্ছে খেনাইন। ডগ কি? খেনাইন। এরকম থাকবে যে কাউ, কাউ বা অক্স থাকতে পারে, কাউ, অক্স, ক্যাটেল। এই গবাদি পশুগুলো একটা দিয়ে মনে রাখলেই ভালো, বোভাইন। বোভাইন টানা মুখস্থ রাখতে হবে এটা। এরকম বার্ড, যদি বলি বার্ড, অ্যাভিয়ান। বার্ড কি হবে? অ্যাভিয়ান। এর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাভিয়ান। এটা মুখস্থ সিস্টেম কি? আপনি তো বাসায় কুত্তা বিড়াল সবই তো দেখেন, তাই না? আপনি বাড়িতে দেখেন, রাস্তা বের হলে কুত্তা বিড়াল দেখা যায়, তাহলে ক্যাট দেখা মাত্র তো অ্যাডজেক্টিভ কথা মনে রাখতে হবে, ফিলাইন। ক্যাটের অ্যাডজেক্টিভ হচ্ছে ফিলাইন, হ্যাঁ। ডগের অ্যাডজেক্টিভ খেনাইন। এরকম কাউ, অক্স, ক্যাটেল। কাউ, অক্স, ক্যাটেল হচ্ছে বোভাইন, বার্ড, অ্যাভিয়ান। এরকম ভাবে মুখস্থ করতে হবে। এগ, এগ এটা আমরা অনেকে জানি, এগ হচ্ছে ওভাল। তাহলে ডিম খান প্রতিদিন। এই ডিম খাওয়ার আগে, মুখে তোলার আগে আপনার দায়বদ্ধতা রয়েছে, অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে যে এগের অ্যাডজেক্টিভ না জেনে আমার পেটে ঢুকাবো না, এটা আপনার রেসপন্সিবিলিটি থাকতে হবে। এরপর আসেন আরো কিছু গুরুত্বপূর্ণ আপনাকে ইয়ে দিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনাকে দিই এটা 6 নম্বরটা আপনি করবেন, 7 নম্বরটাও আপনি করবেন, 6-7 করবেন আপনি, 8-8ও আপনি করবেন, ফ্রেন্ডস 9 আপনি করবেন হচ্ছে ব্রাদার। ব্রাদারের অ্যাডজেক্টিভ কি? তাই না? ব্রাদারের অ্যাডজেক্টিভ কি? ফাদারের অ্যাডজেক্টিভ কি? ফাদার। মাদারও, এটাও আপনি করবেন, মাদার এর অ্যাডজেক্টিভ কি হবে? 12 আমি গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভগুলো আপনাকে দিচ্ছি যেগুলো পরীক্ষা আসে। ল এর অ্যাডজেক্টিভ জানতে চাওয়া হয়, ল এর অ্যাডজেক্টিভ কি হবে? ল হচ্ছে লিগ্যাল। ল কি? লিগ্যাল। এরকম যে হোম, হোম এর অ্যাডজেক্টিভ কি পরীক্ষা আসে? ডোমেস্টিক। ডোমেস্টিক পরীক্ষা আসে। এরপরে হ্যান্ড,
হ্যান্ড, পরীক্ষা আসে হ্যান্ড, হ্যান্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়ালি যেটা আমরা করি হাত দিয়ে করি, ম্যানুয়াল। হ্যান্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে ম্যানুয়াল। এরপরে ধরুন এরকম আসে পরীক্ষায় যে যে সি, সি এর অ্যাডজেক্টিভ কি? সি এর অ্যাডজেক্টিভ হচ্ছে মেরিন, সমুদ্র। এর অ্যাডজেক্টিভ হচ্ছে মেরিন। যদি বলি সল্ট, এর অ্যাডজেক্টিভ কি? সল্ট, সল্টের অ্যাডজেক্টিভ হচ্ছে স্যালাইন, সল্টের অ্যাডজেক্টিভ কি? স্যালাইন। এরকম যদি বলি যে স্কুল, এর অ্যাডজেক্টিভ কি? স্কুল, স্কুলের অ্যাডজেক্টিভ হচ্ছে একাডেমিক বা একাডেমিক্যাল, একাডেমিক, একাডেমিক বা একাডেমিক। আরেকটা আসে পরীক্ষায় যে ব্লাড, হ্যাঁ, ব্লাড এর অ্যাডজেক্টিভ কি হবে? ব্লাড এর অ্যাডজেক্টিভ কি? তাহলে আমরা ব্লাড যদি ব্লাডি লিখে ফেলি, কিন্তু ব্লাডি তো অপশনে নেই, তখন আপনি কি করবেন? ব্লাড অপশনে থাকবে না, এটা হবে স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন বা স্যাঙ্গুইনারি হতে পারে, স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন বা স্যাঙ্গুইনারি। স্যাঙ্গুইন থাকলে আপনি ধরে নেবেন ওটা ওটা কারেক্ট অ্যান্সার হবে। এরকম আরও থাকতে পারে, যেমন যদি বলি আপনাকে যে হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড, হাজব্যান্ড অথবা ওয়াইফ, এই হাজব্যান্ড ওয়াইফের অ্যাডজেক্টিভ হচ্ছে কনজুগাল, কনজুগাল। যদি কনজুগাল না থাকে স্পাউস থাকবে, তো স্পাউস আমাদের কমন, এটাও হচ্ছে ল্যাটিন, কিন্তু কনজুগাল পরীক্ষা দিতে হবে, কনজুগাল অ্যান্সার করতে হবে। এরপরে তো আপনাকে বলি যে এই ভিলেজ, এটা পরীক্ষা আছে ভিলেজ, তাহলে ভিলেজের অ্যাডজেক্টিভ কি হবে? ভিলেজ। অথবা হচ্ছে 20 টাউন, টাউন হতে পারে, টাউন আমরা জানি নর্মালি আরবান, আরবান যেটা, তাহলে ভিলেজ হবে কি? রুরাল, ভিলেজ কি? রুরাল। বা হচ্ছে রাস্টিক, ভিলেজ কি? রুরাল বা রাস্টিক, রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য বা খ্যাত, ইউ আর রাস্টিক, তো একটা খ্যাত আমরা বলি কিনা। যদি আপনাকে এরকম বলা হয় যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবে অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ বলেন তো? হ্যাঁ, অনেকে সন্তান লিখে দিচ্ছে মাদার, ম্যাটারনাল, ফাদার। হুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে একটু তাহলে জানান, তাহলে অনেকে তো অ্যান্সার করে দিয়েছেন প্যাটার্নাল, আচ্ছা ফ্যাটার্নাল, আচ্ছা সোলার, ওকে। অনেক সুন্দর অ্যান্সার করেছেন, তাহলে তো আপনি লিখে দিয়েছেন সান হচ্ছে কি হবে? সোলার, সান কি? সোলার। মুন লোনার, তাহলে লিখতে পারছেন, থ্যাংক ইউ। এই যে ফ্রেন্ড, এটা পরীক্ষা আসে খুব, অ্যামিকেবল, অ্যামিকেবল। ব্রাদার হচ্ছে, এটা মনে রাখা দরকার, ফ্যাটার্নাল, ফ্যাটার্নাল, ফ্যাটার্নাল। আর ফাদার হচ্ছে প্যাটার্নাল, প্যাটার্নাল। বাদার দেখেন কিন্তু ফ্যাটার্নাল, কেন এই বাদার বড় হয়ে তো একসময় ফাদার হবে, বাদার বড় হয়ে কি হয় ভাইরা? ফাদার হয় না কারো না কারো, এই জন্য ফ্যাটার্নাল। আর এটা হচ্ছে প্যাটার্নাল, এটা হচ্ছে ম্যাটার্নাল, 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 এরকম আর কি। তাহলে অ্যাডজেক্টিভ এটা একটা নাউন, অ্যাডজেক্টিভ এটা একটা নাউন, অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ কেন? সমস্ত পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, সমস্ত পার্টস অফ স্পিচ কি? নাউন। ভার্ব একটি কি? নাউন। এরকম আমরা ভুল করে ফেলি, কিন্তু নাউন কি? নাউন। প্রোনাউন কি? প্রোনাউনও নাউন। ইন্টারজেকশন কি ভাই? নাউন। কনজাংশন কি? নাউন। এগুলোর প্রত্যেকটাতে অ্যাডজেক্টিভ রয়েছে, আচ্ছা কি না? নাউনের অ্যাডজেক্টিভ রয়েছে, প্রোনাউনের অ্যাডজেক্টিভ রয়েছে, ভার্বের অ্যাডজেক্টিভ রয়েছে। পরীক্ষা ছিল কিন্তু একটা ভার্বের অ্যাডজেক্টিভ কি? পরীক্ষা ছিল কি ভার্বের অ্যাডজেক্টিভ কি হবে? এটা পরীক্ষা ছিল। তাহলে ভার্বের অ্যাডজেক্টিভ হবে ভার্বাল বা ভার্বুজ, ভার্বাল বা ভার্বুজ, এটা। তাহলে নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে নমিনাল, তাই না? ভার্বের অ্যাডজেক্টিভ ভার্বাল, প্রোনাউন অ্যাডজেক্টিভ প্রোনোমিনাল। তাহলে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ রয়েছে। প্রিপোজিশন অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল, কনজাংশন অ্যাডজেক্টিভ কনজাংশনাল, ইন্টারজেকশন অ্যাডজেক্টিভ ইন্টারজেকশনাল। ঠিক একইভাবে আমি যদি চিন্তা করি অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভাল, অ্যাডজেক্টিভাল। অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভাল। অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডভার্বাল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অ্যাডজেক্টিভ সম্পর্কে যে প্রশ্নগুলো আসতো এই 4টা নিয়মের মধ্যে সীমাবদ্ধ, 4টা নোটের মধ্যে অ্যাডজেক্টিভের প্রশ্নে পরীক্ষায় আসা এই 4টা নিয়মই সীমাবদ্ধ। তাহলে এটা একটু মুখস্থ করে রাখতে হবে। সরাসরি ক্লাস হলে এটা মুখস্থ করে ছাড়তাম আপনাকে, কারণ আপনি বাসায় কি মুখস্থ করবেন এটা ভালো করে আমি জানি। বিশ্বাস আমার খুবই কম, কিছু স্টুডেন্ট বাদে আপনাদের সবাইকে আমি বিশ্বাস করি না, কারণ আমি ক্লাসে পড়াই দিতাম, ভাই তুই এখন যা, তুই এখন প্রেম করতে যাস আর বাসায় যাস আর টিউশনে করতে, এটা দুঃখ নাই, পড়া তো হয়ে গেছে, পড়া হয়ে গেলে এরপরে যা ইচ্ছা তাই করুক, এটা নিয়ে সমস্যা নাই। এরপর আমরা চলে যাব অ্যাডভার্বে। কোথায় চলে যাব? অ্যাডভার্বে। অ্যাডভার্বে চলে যাব। অ্যাডভার্বের মধ্যে দেখেন ভার্ব শব্দটি রয়েছে, ভার্ব ওয়ার্ডটি রয়েছে অ্যাডভার্বের মধ্যে। তার মানে অ্যাডভার্বের সংজ্ঞা কিন্তু এখানে অর্ধেক হওয়া আছে, অর্ধেক বলেই দিচ্ছে অ্যাডভার্ব জিনিসটা কি। ভার্বকে যে ভার্ব সম্পর্কে তথ্য অ্যাড করে তার নামে অ্যাডভার্ব, এটা বুঝে যাচ্ছে। তাহলে আমাদের লিখতে হবে অ্যাডভার্ব মূলত, দ্রুত লিখে ফেলি, অ্যাডভার্ব মূলত, আমি লিখতে গেলে সময় চলে যাচ্ছে। অ্যাডভার্ব মূলত, কারণ আমি লিখতে গেলে আপনি বোর্ডের দিকে তাকায় থাকবেন, লেখা দেখতে না পেলে আর সমস্যা। অ্যাডভার্ব মূলত প্রথমে লিখছি আমরা অ্যাডজেক্টিভ, ওই যে আমরা কিন্তু নোট 1-এ পড়েছি এটা,
ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি একাধিক শব্দ থাকে, যদি নাউনকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ মডিফাই করলে যদি অ্যাডভার্ব হয়, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই কি করে? অ্যাডভার্ব। সোজা কথা, ছাক্কা কথা শুনে রাখি, নাউন প্রোনাউনের জন্য পৃথিবীতে আসছে অ্যাডজেক্টিভ, বারবার বলছি, নাউন প্রোনাউনের জন্য পৃথিবীতে আসছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের যে কোনো সংখ্যাকে আপনি নাউন প্রোনাউনকে ডাক দেবেন, এই আসো না সমাধান। তাহলে নাউন প্রোনাউনকে মডিফাই করার জন্য পৃথিবীতে আসছে কে? অ্যাডজেক্টিভ। কোয়ালিফাই করার জন্য অ্যাডজেক্টিভ, গালি দেওয়ার জন্য অ্যাডজেক্টিভ, দোষ বর্ণনা করার জন্য অ্যাডজেক্টিভ, প্রশংসা করার জন্য অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের দায়িত্বই হচ্ছে নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করা। তাহলে অ্যাডজেক্টিভের দায়িত্ব নাউন প্রোনাউনকে মডিফাই করা বা কোয়ালিফাই করা বা এর সাথে থাকা। আচ্ছা, তাহলে বাকি আর কয়টা পার্টস থাকছে? 6টি পার্টস থাকছে যদি আমি নাউন প্রোনাউন বাদ দিই। নাউন প্রোনাউনের দায়িত্ব কে নিয়েছে? অ্যাডজেক্টিভ নিয়েছে। বাকি অ্যাডজেক্টিভের দায়িত্ব কে নিয়েছে এটা তো জানা দরকার। অ্যাডজেক্টিভ দায়িত্ব নিয়েছে নাউন প্রোনাউনের। তাহলে বাকি কয়টা থাকছে? নাউন প্রোনাউনকে বাদ দিলে 6টা পার্টস থাকছে। বিশ্বাস করুন এই 6টা পার্টসের দায়িত্ব নিয়েছে অ্যাডভার্ব। কে নিয়েছে? অ্যাডভার্ব। আমার সব লাগবে না, যতটুকু লাগবে ততটুকু করবো। অ্যাডভার্ব মূলত অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং পুরো সেন্টেন্সকে মডিফাই করে, পুরো সেন্টেন্সকে মডিফাই করে। তাহলে কি বুঝলাম? নাউন প্রোনাউনের দায়িত্ব নিয়েছে অ্যাডজেক্টিভ, আর বাকি সমস্ত কিছুর, সমস্ত প্যারাগ্রাফ, সমস্ত এছে, সমস্ত সেন্টেন্স, সমস্ত পার্টস অফ দায়িত্ব কে নিয়েছে? কে নিয়েছে বলেন? অ্যাডভার্ব নিয়েছে। কে নিয়েছে? অ্যাডভার্ব নিয়েছে। তাহলে অ্যাডভার্ব মূলত অ্যাডজেক্টিভের ভূমিকা, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, ভার্বকে তার অন্যতম প্রধান তার কাজ ভার্বকে নিয়ে, এছাড়াও সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে নিজের ঢোল নিজে পিটায় এবং পুরো সেন্টেন্সের ঢোলও সেই পিটায়। একটু ভালো করে বুঝি। হি র্যান ফাস্ট। আমাকে একটু বলেন, এই ফাস্ট মানে হচ্ছে দ্রুত, তাহলে এইটা ফাস্টটা কোন পার্টস অফ স্পিচ হবে? আচ্ছা বলেন তো, সে ফাস্ট নাকি সে দৌড়ায় ফাস্ট? সে দৌড়ালো ফাস্ট। সে ফার্স্ট, এখানে হি ফার্স্ট না, সে দৌড়ালো ফার্স্ট। অবশ্যই এই এই ভার্বের কাজটা ফার্স্ট করতেছে, তাহলে এই দৌড়ানোটা ফার্স্ট। সে কিন্তু ফার্স্ট নয় সেন্টেন্সে, ফার্স্ট হচ্ছে তার, সে দৌড়ালো, এটা দৌড়ালো ফার্স্ট, মানে দ্রুত দৌড়ালো। এছাড়া বাংলা কি? হি র্যান ফার্স্ট। বাংলা কি? সে দ্রুত দৌড় দিল বা দ্রুত দৌড়ালো, দ্রুত দৌড়িয়েছিল, যেভাবে বলেন। তাহলে তার এই দৌড়ানোটা দ্রুত, তাহলে এটা অ্যাডভার্ব, কারণ ভার্বকে মডিফাই করছে। ভার্বকে মডিফাই করলে সে ওয়ার্ডটি কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়। যদি আপনাকে এখন বলা হয় যে হি র্যান ভেরি ফাস্ট, এই ভেরি বাদ দিলে ফাস্ট অবশ্যই অ্যাডভার্ব। দেখেন আগের সেন্টেন্সে লিখেছি, এক আর দুই একই সেন্টেন্স, শুধু যোগ করেছি ভেরি। আচ্ছা, তাহলে এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, হি র্যান ফার্স্ট, সে দৌড়ালো, অ্যাডভার্ব। আচ্ছা আমাকে বলেন, এই ভেরি শব্দটি কাকে মডিফাই করছে? হি কে? সে খুব, সে খুব, দৌড়ানোটা খুব, নাকি দ্রুত? এই দ্রুতকে মডিফাই করছে, ফাস্ট ওয়ার্ডকে মডিফাই করছে ভেরি। হি র্যান ফাস্ট, সে দৌড়ালো, দ্রুত দৌড়ালো। কেমন দ্রুত? খুব দ্রুত। এই দ্রুতটাকে বলছে যে খুব, এই দ্রুতকে বলা হচ্ছে খুব দ্রুত। এখানে দৌড়ানোটাকে খুব বলা হচ্ছে না, এবং এই হি কে খুব বলা হচ্ছে না, সে খুব দৌড়ানো, খুব দৌড়ানো, না না, খুব ফাস্ট দৌড়িয়েছে, ফাস্ট দ্রুত দৌড়িয়েছে। তাহলে এখানে দেখেন এই অ্যাডভার্বকে মডিফাই করছে আরেকটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করছে কি? আরেকটি অ্যাডভার্ব। তাহলে আমরা দেখলাম ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আচ্ছা এখন যদি বলি যে হি ইজ ফার্স্ট, হি ইজ ফার্স্ট মানে হচ্ছে সেই ফার্স্ট। এখানে তোর ইজ ফার্স্ট হয় না, সে হয় ফার্স্ট। এই সেন্টেন্সের বাংলা কি? সে হয় ফার্স্ট, সে হয় স্লো, আমরা বলি না? তাহলে হি ইজ ফার্স্ট, এই ইজটাই হচ্ছে ফার্স্ট। তাহলে সরি, ইজটা বলছি কেন, মানে এই হিটাই হচ্ছে ফার্স্ট। এখানে ইজ ফার্স্ট না, ইজের আবার কি? এখানে তো প্রশ্ন করা যাচ্ছে না, বা এটা এটা বোঝা যাচ্ছে না যে এটা ফার্স্ট হবে কি করে? এর তো কার্যক্রমই নাই, এটা তো উইক ভার্ব, এটা তো কার্যক্রমই নাই, এটা তো অবস্থান করতেছে। এটা জাস্ট এই হি এবং ফার্স্টের একটা রিলেশন ক্রিয়েট করার জন্য, লিঙ্কিং ভার্ব হিসেবে লিঙ্ক করার জন্য, সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভে লিঙ্ক করার জন্য বসে আছে। তাহলে এখানে হি ফার্স্ট, তাহলে এটা অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা যে বর্ণনা করে, নাউন বা প্রোনাউনের জন্য যার জন্ম, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন যে হি ইজ ভেরি ফার্স্ট, তাহলে আমরা আগে থেকে জানতাম যে ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফার্স্টটাকে অ্যাডজেক্টিভ, হি কে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ ফার্স্ট। আচ্ছা বলেন ভেরি শব্দটা যোগ করেছি, সে কি ভেরি, নাকি হয় ভেরি, নাকি এই যে ফার্স্ট ভেরি? অবশ্যই ফার্স্ট ভেরি, তার মানে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ভেরি ওয়ার্ডটি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আবারও ভালো করে বুঝি, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব,
অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। হি ইজ, সে খুব ফাস্ট, মানে তার ফাস্টটা হচ্ছে খুব, খুব দ্রুত। তাহলে এখন যদি আমি বলি যে এরকম যে লাকিলি আই গট ইট, লাকিলি আই গট ইট, তাহলে আই গট ইট বললে চলতো, আই গট ইট একটা সেন্টেন্স বললে চলতো, কিন্তু আমি এই সেন্টেন্সটাকে এমফাসাইজ করার জন্য, এই সেন্টেন্সটিকে মডিফাই করার জন্য, এই সেন্টেন্সটিকে স্ট্রেস দেওয়ার জন্য আরো একটি ওয়ার্ড ইউজ করেছি, লাকিলি। সৌভাগ্যক্রমে আই গট ইট, আমি এটা পেয়েছিলাম, তাহলে এই লাকিলি এটা হচ্ছে অ্যাডভার্ব। আপনি একটা সেন্টেন্স লিখলেন যে আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাব, এটা এমনিতেই স্ট্রেস দিয়ে লেখা, এমনিতেই সে মুডালের প্রবল ইচ্ছা বর্ণনা করতে মুডাল ভার্ব মাস্ট ইউজ করেছে এখানে, আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট হেল্প ইউ বলছে। এখানে আমি আবার একটা ওয়ার্ড যোগ করে দিলাম, ইয়েস, ইয়েস আই মাস্ট গো দেয়ার, ইয়েস আই মাস্ট গো দেয়ার। পুরো সেন্টেন্সকে আরেকবার স্ট্রেস দিল, আরেকবার মডিফাই করলো, পুরো সেন্টেন্সকে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনাকে বুঝতে হবে, আমি গত ক্লাসে আপনাকে বলেছিলাম যে বাংলাদেশের 90% স্টুডেন্ট আমরা অ্যাডভার্ব বুঝি না, 90% স্টুডেন্ট অ্যাডভার্ব বুঝি না, যার দৌড় আমাদের গ্রামার মজা পায় না, গ্রামার শেখা হয় না, ভার্বের পরে কোনো কিছু দেখলেই সবসময় অবজেক্ট বা নাউন মনে হয় না, অ্যাডভার্ব বুঝতে হবে। তাহলে আমরা দেখলাম যে ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্বকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে অ্যাডভার্ব, এবং পুরো সেন্টেন্সকে মডিফাই করছে। নোট নাম্বার ওয়ান, নোট নাম্বার ওয়ান, নোট নাম্বার ওয়ান, নোট নাম্বার ওয়ানে আপনি লিখবেন, নোট নাম্বার ওয়ান, নোট নাম্বার ওয়ান, ভার্বকে কখন, কিভাবে, কোথায়, কেন প্রভৃতি দ্বারা প্রশ্ন করে আন্ডারলাইনকৃত অংশে ওই প্রশ্নের উত্তর পাওয়া গেলে তা অ্যাডভার্ব। ভালো করে বুঝি, অ্যাডভার্ব। তাহলে ভার্বকে 4টা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, 4 ডব্লিউএস ওয়ার্ডস। ভালো করে বুঝি, কখন, ওয়েন, হাউ কিভাবে, হোয়ার কোথায়, হোয়াই কেন, 4টা ডব্লিউএস ওয়ার্ড একদম গলা নিয়ে ঘুরতে হবে, 4টা ডব্লিউএস ওয়ার্ড গলা নিয়ে ঘুরতে হবে, কারণ 90% স্টুডেন্ট যেখানে ফেল করেছে সেখানে আপনার 10% মধ্যে আপনাকে থাকতে হবে, অ্যাডভার্ব চিনতে হবে। অ্যাডভার্ব হচ্ছে 4টি ডব্লিউএস ওয়ার্ডের জবাব, 4টি ডব্লিউএস ওয়ার্ডের উত্তর হচ্ছে অ্যাডভার্ব। ভার্বকে প্রশ্ন করে যদি যেখানে আন্ডারলাইন থাকবে, এই আন্ডারলাইন কোথায় আছে, প্রথমে আছে, থাক না, আন্ডারলাইন কোথায় আছে স্যার, মাঝখানে আছে, থাক না, আন্ডারলাইন কোথায় আছে, শেষে আছে, থাক না, আন্ডারলাইনের মধ্যে কখন এর উত্তর স্পষ্ট থাকতে হবে। আন্ডারলাইন শুরুতে থাকতে পারে, আন্ডারলাইন শেষে থাকতে পারে, আমি কিন্তু কোথায় থাকবে লিখি নাই। ভার্বকে কখন, কিভাবে, কোথায়, কেন, এই 4টা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে আন্ডারলাইন যেখানে থাকবে ওখানে উত্তরটা দেওয়া থাকবে, কখনের উত্তর স্পষ্ট লেখা থাকবে, যদি থাকে, যদি আপনার কানে বাজে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। তাছাড়া কিন্তু ভার্বের পরে কোনো কিছু দেখলে অ্যাডভার্ব বলা যাবে না, নাউনও বলা যাবে না, এটা প্রশ্নের উত্তর হতে হবে। কখন, কিভাবে, কোথায়, কেন উত্তর যদি আন্ডারলাইনের মধ্যে থাকে, আন্ডারলাইন যেখানে থাক ওটার নাম অ্যাডভার্ব। তাহলে কখন, কিভাবে, কোথায়, কেন যদি কখনের উত্তর লেখা থাকে, কোনো আন্ডারলাইনের মধ্যে কখনের উত্তর লেখা থাকে, তাহলে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। কি বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমার তো এই ক্লাসিফিকেশন পড়ার দরকার নেই, আমার তো সিস্টেম জানা দরকার। আন্ডারলাইনের মধ্যে কখনের উত্তর থাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়, আন্ডারলাইনের মধ্যে কিভাবে উত্তর থাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়, আন্ডারলাইনের মধ্যে কোথায় উত্তর থাকে অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়, আন্ডারলাইনের মধ্যে যদি কেন উত্তর থাকে অ্যাডভার্ব অফ রিজন বলা হয়। she started, সে শুরু করেছিল। প্রশ্ন হচ্ছে 4টা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে তাকে প্রশ্ন করা যাবে, আমরা ভার্ব পেয়ে গেছি। she started, সে শুরু করেছিল। প্রশ্ন করতে পারেন কখন শুরু করেছিল, প্রশ্ন করতে পারেন সে কিভাবে শুরু করেছিল, প্রশ্ন করতে পারেন সে কেন শুরু করেছিল, প্রশ্ন করতে পারেন কোথায় শুরু করেছিল। যদি কখনের উত্তর পাওয়া যায় এখানে বসবে অ্যাডভার্ব অফ টাইম, যদি কোথায় উত্তর পাওয়া যায় এখানে বসবে অ্যাডভার্ব অফ প্লেস, যদি কেন উত্তর পাওয়া যায় এখানে বসবে অ্যাডভার্ব অফ রিজন। এখন আপনি কি উত্তর দিবেন এটা দেখেন, উত্তর এখানেও থাকতে পারে, উত্তর এখানেও থাকতে পারে, উত্তর মাঝখানে থাকতে পারে, উত্তর শেষে থাকতে পারে, যেখানে থাক এটা প্রশ্ন করা শিখতে হবে। সে স্টার্টেড, শুরু করেছিল। কখন? বললাম যে আর্লি। তাহলে কখনের উত্তরটা লেখা আছে কেন দেখেন, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ
শি স্যাট, সে বসলো। প্রশ্ন করতে পারেন এখন কখন বসলো, বলে এখন, এখনটা অ্যাডভার্ব হবে। কখন বসেছিল, তখন, তখনটা অ্যাডভার্ব হবে। বললো যে স্লোলি বসলো, ধীরে ধীরে বসলো, ধীরে ধীরে রাস্তা পার হলো। তাহলে এখানে কিভাবে উত্তরটা লেখা দেখেন, আমরা লিখবো কিভাবে উত্তর লেখা, মানে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। উই রিচড হোম বা উই রিচড ঢাকা। উই রিচড ঢাকা, আমরা পৌঁছালাম কোথায়, কোথায় উত্তরে লেখার মধ্যে কোথায়। তাহলে অ্যাডভার্ব অফ, এটা কি, প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে ঢাকাকে সবসময় নাউন বলা যাবে, যাবে না। কিন্তু গত ক্লাসে আমরা দেখেছি ঢাকা কিন্তু অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। একজন শুনে লাভ দিয়েছিল স্যার ভার্ব কেমনে হয়, সেটাও দেখাতে পারি আপনাকে। খেয়াল করেন, উই স্টাডি, আমরা পড়ালেখা করি। উই স্টাডি টু লার্ন, কেন, কেন উত্তরটা লেখা দেখেন। তাহলে অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন লিখতে হবে বিশেষ দ্রষ্টব্য, লিখতে হবে বিশেষ দ্রষ্টব্য। নোট নম্বর 1-এ লিখতে হবে বিশেষ দ্রষ্টব্য। আশা করি বুঝতে পেরেছেন। যদি কখনের উত্তর থাকে, এর নাম অ্যাডভার্ব অফ টাইম। কিভাবে উত্তর থাকে, অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে হয়েছে কাজটি, কোন ম্যানারে হয়েছে, এটা কোন, কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবং কেন হয়েছে, কি জন্য হয়েছে, কি কারণে হয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। তাহলে আমরা বুঝতে পারছি ভার্বকে প্রশ্ন করা শিখতে হবে। যদি আপনি নাউন বের করতে চান, তবুও ভার্বকে প্রশ্ন করা শিখতে হবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখবো, যখন অবজেক্ট নিয়ে আলোচনা করব, তখন আমরা কিন্তু এটা পাবো যে কোন প্রশ্নের উত্তর হচ্ছে আন্ডারলাইনে অবজেক্ট, আর কোন প্রশ্নের উত্তর হচ্ছে আন্ডারলাইনে অ্যাডভার্ব। তাহলে অবজেক্ট এবং অ্যাডভার্বের মধ্যে আমাদের একটা খটকা লেগেই থাকে সবসময়, অলওয়েজ একটা খটকা আপনি পাবেন। তাহলে সবসময় মনে রাখতে হবে 4টা ডব্লিউএস ওয়ার্ডের উত্তর হচ্ছে অ্যাডভার্ব, এবং 2টা ডব্লিউএস ওয়ার্ডের উত্তর এটা আমরা জানি যে হোয়াট আর হোম, কখন হচ্ছে কি বলে, যে হোয়াট এবং হোম, কি এবং কাকে দিয়ে প্রশ্নগুলো, এটা অবজেক্ট পাওয়া যায়, আলোচনা করবো আমরা। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। লিখবো এনবি নট অফ এন, অর্থাৎ এই নোটটির বিশেষ দ্রষ্টব্য। যদি এমনটি হয় যে এই সবগুলোই অ্যাডভার্বই একটা সেন্টেন্সে রয়েছে, থাকতে পারে, যদি এমনটি হয় সবগুলো অ্যাডভার্বই একটি সেন্টেন্সে রয়েছে, যেমন আমরা, তাহলে আমরা এটা লিখে ফেলি, লিখে ফেলবেন যে একাধিক অ্যাডভার্ব, একাধিক অ্যাডভার্ব, একাধিক অ্যাডভার্ব একসাথে বসলে, একাধিক অ্যাডভার্ব একটি বাক্যে বসলে, একাধিক অ্যাডভার্ব একটি বাক্যে বসলে, একাধিক অ্যাডভার্ব যখন একটি বাক্যে বসবে, তখন আমরা কিভাবে সাজাবো অ্যাডভার্বটা, মানে অর্ডার অফ অ্যাডভার্ব, যেটা অর্ডার অফ অ্যাডভার্ব, কোনটার আগে কোনটা। তাহলে আমরা লিখবো যে একাধিক অ্যাডভার্ব একটি বাক্যে বসলে, একাধিক অ্যাডভার্ব একটি বাক্যে বসলে MPTR পদ্ধতি অনুসারে বসাতে হবে। তাহলে এই টার্মটা আপনার রিটেনে কাজে লাগবে, যে যখন আমরা দেখব যে সবগুলো অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্ব অফ রিজন রয়েছে, অ্যাডভার্ব অফ টাইম রয়েছে, অ্যাডভার্ব অফ প্লেস রয়েছে, অ্যাডভার্ব অফ এই টাইম রয়েছে, অ্যাডভার্ব অফ ম্যানার রয়েছে, তাহলে সেক্ষেত্রে চারটি কথাই বা 4টি ডব্লিউএস এর উত্তরই যেহেতু একটা সেন্টেন্সের মধ্যে রয়েছে, তখন আমাকে এই পদ্ধতি ফলো করতে হবে সে এমপিটিআর। এমপিটিআর আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু সেন্টেন্স প্রয়োগ করলে বা সেন্টেন্সে যখন আপনি এটা লেখার অভ্যাস করবেন, তখন দেখবেন এমপিটিআর আপনার মাথায় এমনি গেঁথে যাচ্ছে, এটা আজীবন মনে থাকবে। এমপিটিআর, এমপিটিআর হচ্ছে, এমতে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। তাহলে কিভাবে বসবে, প্রথমে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম, তারপরে রিজন। আচ্ছা, আমরা একটু দেখে ফেলি, একটা সেন্টেন্স লিখেও দেখতে পারি। আমি বললাম যে, ধরুন লিখলাম সুমন, সুমন কি লিখবো, পরীক্ষায় ভালো করার জন্য, ভালো করার জন্য, সুমন পরীক্ষায় ভালো করার জন্য প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে লাইব্রেরিতে, প্রতিদিন সকালে লাইব্রেরিতে মনোযোগ সহকারে পড়ালেখা করে, পড়ালেখা করে। তাহলে দেখেন, সুমন পরীক্ষায় ভালো করার জন্য প্রতিদিন সকালে লাইব্রেরিতে মনোযোগ সহকারে পড়ালেখা করে। সুমন পরীক্ষায় ভালো করার জন্য প্রতিদিন সকালে মনোযোগ সহকারে, প্রতিদিন সকালে লাইব্রেরিতে মনোযোগ সহকারে পড়ালেখা করে। তাহলে এখানে আমরা যে ভার্বটা বুঝতে পারছি বা সাবজেক্টও বুঝতে পারছি, সুমন হচ্ছে সাবজেক্ট এবং এখানে পড়ালেখা করে হচ্ছে ভার্ব।
তাই না? সুমন এটা হচ্ছে সাবজেক্ট, এখানে পড়ালেখা করে ভার্ব। আমরা লিখলাম হচ্ছে সুমন, এরপরে ভার্ব লিখে দিলাম, যেহেতু থার্ড পারসন হবে স্টাডিজ লিখলাম। এখন কথা হচ্ছে যে এর মধ্যে রয়েছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। কিভাবে? বললাম যে সুমন পড়ালেখা করে কেন? আরে পরীক্ষায় ভালো করার জন্য। কিভাবে পড়ে? মনোযোগ সহকারে। কোথায় পড়ে? লাইব্রেরিতে, তাই না? কখন পড়ে? প্রতিদিন সকালে। এই যে এখন এলোমেলো অবস্থায় আছে, তাহলে আমাকে এখন সাজাতে হবে এমপিটিআর। এমপিটিআর ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম, তারপরে রিজন। তাহলে আমাকে ম্যানার আনতে হবে। ম্যানার কোনটা? কিভাবে পড়ে? মনোযোগ সহকারে। তাহলে সুমন স্টাডিজ অ্যাটেন্টিভলি। সুমন স্টাডিজ অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি। তাহলে আমাদের ম্যানারটা পেয়ে গেলাম, এটা হচ্ছে ম্যানার। ম্যানার তারপর কি লিখবো? প্লেস। কোথায় পড়ে? ইন লাইব্রেরি। ইন লাইব্রেরি, তাহলে লাইব্রেরিতে পড়ে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি? প্লেস পেলাম, প্লেস। এবার কি পাবো? টাইম। কখন পড়ে? এভরি মর্নিং। এভরি মর্নিং, প্রতিদিন সকালে। তাহলে এখানে প্রতিদিন সকালে যেহেতু, তাহলে এটা হবে কি? টাইম। টাইম কেন পড়ে বলেন তো? ভালো করার জন্য। কেন পড়ে? ভালো করার জন্য। টু ডু বেটার ইন হিজ এক্সামস। তার পরীক্ষা ভালো করার জন্য সেই কাজটা করে। তাহলে এমপিটিআর আমরা পেয়েছি কিনা? এমপিটিআর পেয়েছি, মানে এটাই হচ্ছে আপনার ফ্রিকোয়েন্স। যে একটা একাধিক অ্যাডভার্ব যখন একটা সেন্টেন্সে বসে যায়, বা একাধিক অ্যাডভার্বের যে ফ্রিকোয়েন্ট বা সিরিয়াল, এটা যদি পরীক্ষায় কখনো আসে কারেক্ট ইনকারেক্ট সেন্টেন্সে বা যে কোনোভাবে আসে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এমপিটিআর। এমপিটিআর আগে ম্যানার, আগে ম্যানার, তাই না? আগে ম্যানার হতে হবে, তারপরে হচ্ছে যে কোন জায়গায় ম্যানারটা সে প্রকাশ করে? প্লেসে। কখন করে? টাইম। এবং কেন করে, তাই না? আমরা যদি বলি যে বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ জয় করার জন্য প্রতিদিন ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট প্র্যাকটিস করে, তাহলে এখানে সবগুলো আছে। এখানে যে এমপিটিআর এর সবগুলো রয়েছে, আমরা জাস্ট এটা সিরিয়ালে সাজাবো। প্রথমে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম, তারপর রিজন। আশা করি বুঝতে পেরেছেন। নোট নম্বর 2। নোট নাম্বার 2, 2 নম্বর নোটে আমরা দেখব। 2 নম্বর নোটে লিখে ফেলতে হবে যে কোনো প্রেপোজিশনের পর নাউন অবলিক প্রোনাউন, কোনো প্রেপোজিশনের পর নাউন অবলিক প্রোনাউন, অথবা প্রশ্নবোধক চিহ্ন না থাকলে। 3টা জিনিস বলেছি। কোনো প্রেপোজিশনের পর নাউন অবলিক প্রোনাউন অথবা প্রশ্নবোধক জিজ্ঞাসা চিহ্ন, ইন্টারোগেটিভ সিম্বল। কোনো প্রেপোজিশনের পর নাউন অবলিক প্রোনাউন অথবা প্রশ্নবোধক চিহ্ন না থাকলে ওই প্রেপোজিশনটি অ্যাডভার্ব হয়। কি বলেছি? কোনো প্রেপোজিশনের পর যদি নাউন প্রোনাউন জিজ্ঞাসা চিহ্ন না থাকে, কোনো প্রেপোজিশনের পর নাউন প্রোনাউন 3টা জিনিস যদি না থাকে, আপনার চেনা প্রিপোজিশন যেগুলো আপনি চিনেন, ইন, অন, অ্যাট, উইথ, এগুলো যেগুলো চিনেন, এই প্রিপোজিশনের পর যদি নাউন না থাকে, যদি প্রোনাউন না থাকে, যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে, তাহলে ওই প্রিপোজিশনটি কি হয়ে যাবে? অ্যাডভার্ব। তাহলে কুইজ আপনাদের জন্য, কখন প্রিপোজিশন অ্যাডভার্ব হয়? প্রশ্ন হচ্ছে কখন প্রিপোজিশন অ্যাডভার্ব হয়? যখন কোনো প্রিপোজিশন পরে নাউন প্রোনাউন এবং জিজ্ঞাসা চিহ্ন না থাকে, সেই প্রিপোজিশনটি প্রিপোজিশন নয়। তাহলে কখন প্রিপোজিশন হয় না? যখন তারপরে নাউন প্রোনাউন এবং প্রশ্নবোধক চিহ্ন না থাকে। আমরা দেখি এক্সাম্পল দেখি। আই saw him before বলতে হবে বিফোরটা কোন পার্টস অফ স্পিচ। হি went up বলতে হবে আপটা কোন পার্টস অফ স্পিচ। হি went up the hill বলতে হবে এই আপটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, where do you live in বলতে হবে ইনটা কোন পার্টস অফ স্পিচ। do not look above তাহলে বলতে হবে অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ। do not look down upon the poor গরিবদেরকে ঘৃণা করো না। do not look down upon the poor এখানে বলতে হবে এই ডাউনটা কোন পার্টস অফ স্পিচ। অসাধারণ একটা নিয়ম এবং অসাধারণভাবে খুব সহজেই এটা মনে রাখা যায়। হ্যাঁ, তাহলে বলছেন যে থ্যাঙ্কস স্যার, আমার যে জায়গাটায় আজকে ক্লিয়ার হলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে।
যেসব মানে রুম্পা বলছি যে আজকে বুঝলাম এমপিটিআর কিভাবে আসে, আরো এখানে মজার মজার জিনিস কিন্তু আছে। আমি বলছি যে আমরা পরীক্ষার জন্য ক্লাস নিচ্ছি কিন্তু, হ্যাঁ, ইংরেজি শেখাচ্ছি না, এটা মাথায় রাখবেন। তাহলে এখানে একটু দেখেন যে বিফোর, এরপরে আমরা কি পেয়েছি, একটা ফুল স্টপ পেয়েছি, এরপরে কি আমরা নাউন পেয়েছি, কোনো প্রোনাউন পেয়েছি, কোনো জিজ্ঞাসা চিহ্ন কি আছে, নাই, তাহলে এই বিফোরটা হবে অ্যাডভার্ব। ঠিক এখানেও তাই, এটা অ্যাডভার্ব হবে, কারণ এরপরে নাউন প্রোনাউন জিজ্ঞাসা চিহ্ন নেই। কিন্তু এখানে দেখছি আমরা এরপর একটা নাউন রয়েছে, আর্টিকেলের উপর একটি ওয়ার্ড থাকলে ওয়ার্ডটি হয় নাউন। হিল, পর্বত, এটা অবশ্যই নাউন, তাহলে এটা অবশ্যই প্রেপোজিশন। আমরা প্রেপোজিশনের ক্লাসে এই এই আলোচনাগুলো আবার আলোচনা হবে। হোয়াই ডু ইউ লিভ ইন, তাহলে ইনটাকে আমরা কি প্রেপোজিশন বলবো নাকি অ্যাডভার্ব বলবো? এটাকে আমরা প্রেপোজিশন বলবো এই কারণে, কারণ এর সাথে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তার মানে এটা একটা প্রেপোজিশন, এটাকে বলা হয় ডিটাচড প্রেপোজিশন। ডু নট লুক, ডু নট লুক অ্যাবাভ, উপরে তাকিও না, তাহলে এরপর কিন্তু নাউন প্রোনাউন এবং প্রশ্নবোধক চিহ্ন নেই, তাহলে এটা হবে কি অ্যাডভার্ব। তাহলে কখন প্রিপোজিশন অ্যাডভার্ব হয়? তখন হয় যখন নাউন প্রোনাউন এবং জিজ্ঞাসা চিহ্ন না থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডু নট লুক ডাউন আপন দ্য পোর, তাহলে এখানে ডাউনের নিচে আন্ডারলাইন করা রয়েছে, এরপরে আমরা কি নাউন প্রোনাউন পাচ্ছি কিনা? আপন কি এখানে নাউন প্রোনাউন মনে হয় আপনাকে? এটা কি নাউন প্রোনাউন? আচ্ছা, এটা কি জিজ্ঞাসা চিহ্ন? নেভার, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব। আচ্ছা, যদি এখানে আন্ডারলাইন করতাম, হতে পারে না? আন্ডারলাইনটা দু জায়গায় করছে, পরীক্ষা করতে পারে অনেক সময়, যদি প্রশ্ন একটু একটু আপনাকে একটু নাড়িয়ে দিতে চাই, তাহলে প্রশ্ন একটু আলাদা করতে পারে, এখানে আন্ডারলাইন করেছে, এখানেও করেছে, হতে পারে। এটা কি? এরপরে আমরা একটা নাউন দেখতে পাচ্ছি, দা পোর, এটা একটা নাউন। দায়ের পরে একটা আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে এটা নাউন হয়, এটা নাউন, তাহলে এটা প্রিপোজিশন। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, এইটুকু আলোচনায় যদি কোনো প্রশ্ন থেকে যায়, তাহলে এটা আফরোজা, আফরোজ, ওই কনজাংশন কোথায় বলো সে এখানে? ও মাই গড, আমি তো কচু গাছের সাথে গলায় দড়ি দেবো। আপনি কি লিখছেন? কনজাংশন কেন? কনজাংশনে দেখেন আলোচনা হয়নি, কনজাংশন আলোচনা কেন হবে? এটা কনজাংশন হওয়ার প্রশ্ন ওঠে না। ঠিক আছে, আরেকটা বিষয় একটু আমি ক্লিয়ার করছি, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে একটু আমি অন্যভাবে একটু একটা ইয়ে দিই, যেহেতু পরীক্ষা আসে, আমি বলছি এটা পরীক্ষার ক্লাস, পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার ক্লাস। নোট নম্বর, এটা কত ছিল? 2, নোট নম্বর 3 লিখবেন, নোট নম্বর 3। হ্যাঁ লিজা, হ্যাঁ এটা প্রেপোজিশন। নোট নম্বর 3টা আমরা একটু লিখে ফেলি, নোট নম্বর 3 লিখবেন, ই প্রত্যয়। ই প্রত্যয় কি আপনারা বুঝেন? ই প্রত্যয় মানে কোনো নাউন বা প্রোনাউনকে বা কোনো একটি ওয়ার্ডকে যখন এমফাসাইজ করা হয়, স্ট্রেস দেওয়া হয়, জোর প্রকাশ করা হয়, করতে আমরা ই প্রত্যয়টা ব্যবহার করি শব্দের শেষে। এই প্রত্যয় সবচেয়ে পাওয়ারফুল প্রত্যয়, পৃথিবীতে যত প্রত্যয় রয়েছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল প্রত্যয়ের নাম হচ্ছে ই প্রত্যয়। এই প্রত্যয় যদি কেউ বুকে ধারণ করে, কেউ যদি টেবিলের উপর লিখে রাখে বড় করে, আপনি এটা একটা পেপারে এটা সুন্দর করে কালি দিয়ে, যে কালারটা আপনার পছন্দ, এটা প্রিন্ট দিয়ে আপনি আপনার ওয়ালে এটা লাগিয়ে রাখবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রত্যয়। তোমাকেই আমি চাই, তার মানে এই কথা অর্থ কি? আপনি যদি নায়িকা, যদি আপনার নায়িকা যদি এরকম শুনে যে আমার নায়ক বলেছে যে যদি আমাকে না পায় তাহলে আমার ছোট বোনকে, যদি ছোট বোনকে না পায় আমার চাচাতো বোনকে, যদি আমার চাচাতো বোনকেও না পায় তাহলে পাড়াতো বোনকে, ওই পাড়াতো বোনকেও না পায় ওই গ্রামতো বোনকে, ওই গ্রামের যে কোনো একটা মেয়েকে সে বিয়ে করবে। এটা নায়ক বলেছে, শুনেছে কে? নায়িকা। বলেন তো এই নায়িকা কি আপনার হবে? নেভার, নেভার। নায়িকাকে বলতে হবে তোমাকেই আমি চাই, তোমাকেই, মানে ইপতে যোগ করেছেন। ইপতে যোগ করা মানে ওই সেন্টেন্সটি, ওই ওয়ার্ডটি অনেক বেশি দামি হয়ে যায়, তাই না? আমি বিশেষ ক্যাডার হব, কে হবে বিশেষ ক্যাডারটা? আমি নাকি আমি? যদি আপনি বলতে পারেন মন থেকে যে আমি চাকরিটা পাবো, আমি, তাহলে স্টেজ দেওয়া বোঝাচ্ছে। স্টেজ দেওয়ার ক্ষেত্রে এই প্রত্যয়টা ব্যবহার হয়। লিখতে হবে ই প্রত্যয় দ্বারা জোর প্রয়োগ করা বোঝাতে, ই প্রত্যয় দ্বারা জোর করা বোঝাতে। স্যারকে ট্রিট দিয়ে একটি, এটা কেন বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ট্রিট দিতে হবে না, এটা আমরা ট্রিট পেয়ে গেছি, সমস্যা নেই, আপনারা বুঝলেই আমি খুশি। হ্যাঁ, তাহলে আমরা একটু এটা দেখে আজকে আমি ক্লাস শেষ করব। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে এটা যেতে হবে আর কি, এই জন্য একটু আজকে শেষ করে দিচ্ছি। তাহলে লিখবো যে ই প্রত্যয় যোগে জোর প্রয়োগ করা বোঝাতে, ই প্রত্যয় দিয়ে জোর প্রয়োগ করাই বোঝায় সবসময়।
তাহলে লিখবো যে ই প্রত্যয় যোগে জোর প্রয়োগ করা বোঝাতে, ই প্রত্যয় যোগে জোর প্রয়োগ করা বোঝাতে অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসতে পারে। অনেক জটিল কথা সহজভাবে নিব, কথাটা অনেক বড় কথা, কিন্তু সহজভাবে চিন্তা করি। কি বলেছি? ই প্রত্যয় যোগে জোর প্রয়োগ করা বোঝাতে, ই প্রত্যয় যোগে জোর প্রয়োগ করা বোঝাতে, ই প্রত্যয় যোগে জোর প্রয়োগ করা বোঝাতে অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব বাক্যের বা সেন্টেন্সের শুরুতে বসতে পারে। এটা কখনো শুনেছেন? অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে বসছে? হ্যাঁ, বসে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স। সেটা হচ্ছে যে অ্যাজ ইউ লাইক ইট, এটা একটি রোমান্টিক, অত্যন্ত রোমান্টিক, এবং এটা হচ্ছে রোমান্টিক কমেডি প্লে, উইলিয়াম শেক্সপিয়ারের অন্যতম রোমান্টিক কমেডি। কারণ এইখানকার অনেক উক্তি আমাদের সারা বিশ্বব্যাপী এটা ইলাবোরেটলি এটার অধ্যয়ন রয়েছে এবং বিভিন্ন জায়গায় এটা লেখা থাকে। এবং তার যে কি বলে যে ওনার যে গ্লোব থিয়েটারে, এখানেও কিন্তু অনেক উক্তি ব্যবহার করা হয়েছে এই নাটকটির, অ্যাজ ইউ লাইক ইট। তাহলে অ্যাজ ইউ লাইক ইট একটা উক্তি পরীক্ষায় আসে। একটু দেখি আমরা পরীক্ষায় আসে কি, যে পরীক্ষা এভাবে আসে, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। অনেকভাবে পরীক্ষা আসছে, আমি পার্টস অফ স্পিচ বোঝাচ্ছি। এখানে লেখা থাকবে সুইটটা কোন পার্টস অফ স্পিচ। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই সেন্টেন্সের আসল সেন্টেন্স কোনটা? এটা আসল সেন্টেন্স হচ্ছে দ্য ইউজেস, দ্য ইউজেস আর, তাহলে ইউজেস দা হচ্ছে এটা নাউন হয়ে যাচ্ছে, আর্টিকেল একটা ওয়ার্ড থেকে ওয়ার্ডটি নাউন হয়ে যায়। ব্যবহারগুলো দ্য ইউজেস আর, দ্য ইউজেস আর, the uses are, the uses of adversity, adversity আগে নানি, the uses of adversity, the uses of adversity are sweet। তাহলে পুরোটা হচ্ছে সাবজেক্ট, পুরোটা কি সাবজেক্ট না? এখান থেকে শুরু করে এই অ্যাডভার্সিটি পর্যন্ত। আপনি এটা বাদ দেন, যদি অ্যাডভার্সিটি প্রবলেম হয় এটা বাদ রাখেন। ইউজেসটা সাবজেক্ট কিনা, তাহলে ইউজের জন্য কি হয়েছে? আর। দ্য ইউজেস আর সুইট। আচ্ছা বলেন তো সুইটটা কি? এই ব্যবহারটা, এই ইউজটা সুইট, এই সুইটটা কি? এই নাউনটা, এই ব্যবহারটা, এই ব্যবহারটাই হচ্ছে সুইট। তাহলে সুইটটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সের অর্থ কি? দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। উইলিয়াম শেক্সপিয়ার এভাবে না লিখে সেন্টেন্সটা এভাবে লিখেছেন, উল্টিয়ে দিয়ে লিখেছেন। তাহলে এখানে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, এর অর্থ হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর, বা দুঃখের পরে সুখ আসে। সোজা কথা, বাংলা মানে সহজ ভাষায় বুঝি, দুঃখের পরে সুখ আসে, মানে দুঃখের যে প্রয়োজনীয়তা এটা খুব মধুর, মিষ্টি, সুমিষ্ট। দুঃখের ফসল সুমিষ্ট, দুঃখের প্রয়োজনীয়তা সুমিষ্ট, যেভাবে নেন, দুঃখের পরে সুখ আসে। আচ্ছা, এটা এখানে যখন আপনি সুইটটা আগে লিখলেন তখনও এটা অ্যাডজেক্টিভই থাকবে, কিন্তু এই সেন্টেন্সের এমফাসাইজিং একটা পাওয়ার তৈরি হয়েছে এবং এটার অর্থ হবে যে দুঃখের প্রয়োজনে সুমিষ্টই, দুঃখের পরে সুখ আসেই। এই সেন্টেন্সের অর্থ কি? দুঃখের পরে সুখ আসেই। আপনি বুঝতে পারছেন না। আচ্ছা দেখেন, এই 2 নম্বর সেন্টেন্স দেখেন। 2 নম্বর সেন্টেন্সটা আমরা দেখি। দ্য মেরিটোরিয়াস, দ্য মেরিটোরিয়াস, বলেন তো দা পরে একটি ওয়ার্ড রয়েছে। এমনিতে মেরিটোরিয়াস, ও ইউএস, এই মেরিটোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। একটু আগে পড়লাম, ফেমাস, ফেবুলাস, সিরিয়াস, প্রিভিয়াস, এগুলো দেখলাম অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে এই অ্যাডজেক্টিভটা কেন নাউন হয়ে গেছে? তার আগে আর্টিকেল রয়েছে। তাহলে এটা প্লুরাল নাউন বলা হয়। দ্য রিস, এটা প্লুরাল নাউন। তাহলে দ্য মেরিটোরিয়াস, দ্য ট্যালেন্টেড, হ্যাঁ, দ্য ওয়াইজ, এগুলো হচ্ছে প্লুরাল নাউন, এটা নাউন। দ্য মেরিটোরিয়াস, দ্য মেরিটোরিয়াস কি লিখবো? দ্য মেরিটোরিয়াস আর হ্যাপি, আর হ্যাপি, দ্য মেরিটোরিয়াস আর হ্যাপি। তাহলে হ্যাপিটা এখানে কি? অ্যাডজেক্টিভ কিনা? মেধাবীরাই সুখী, এর বাংলা কি? মেধাবীরাই সুখী। এখন এই সেন্টেন্সে আমি উল্টিয়ে লিখি, খেয়াল করেন, হ্যাপি আর দ্য মেরিটোরিয়াস, হ্যাপি আর দ্য মেরিটোরিয়াস। তাহলে এখানে হ্যাপিটা কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডজেক্টিভই, জাস্ট উল্টি লেখা হয়েছে, এটা অ্যাডজেক্টিভই। আমরা লিখেছি ই প্রত্যয় যোগে যখন কোনো জোর প্রয়োগ করা হয় তখন ওই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব কি হয়ে যায়?
শুরুতে বসতে পারে। তাহলে হ্যাপি আর দ্য মেরিটোরিয়াস মানে আগের সেন্টেন্সটা কি ছিল? দ্য মেরিটোরিয়াস আর হ্যাপি মানে মেধাবীরা সুখী। আর এখন লিখলাম যে মেধাবীরাই সুখী, মেধাবীরাই সুখী। বুঝতে পারছেন না? আচ্ছা, দ্য বয় আরো সহজভাবে লিখি, দ্য বয় ইজ গুড। এখন বলেন এই গুডটা কি? এবার লাইনে আসবে মনে হয়। দ্য বয় ইজ গুড, এখানে গুডটা কি আপনি কি বলবেন? ডেফিনেটলি অ্যাডজেক্টিভ, কারণ এই বয় হচ্ছে নাউনকে মডিফাই করছে। আমি একটু ঘুরে দিতে চাই, এটার অর্থ কি? ছেলেটি ভালো। তাহলে গুড ইজ দ্য বয়, গুড ইজ দ্য বয়। এখানে গুডটা কি? এখানেও অ্যাডজেক্টিভ, কিন্তু এটা জোর প্রয়োগ করছে, ছেলেটি ভালোই, ছেলেটি তো ভালোই। বুঝতে পারছেন আশা করি। ধরুন এখানে একটা প্রশ্ন আসছিল পরীক্ষায়, 4 নম্বরটা আমরা দেখি। 4 নম্বর প্রশ্ন আসছিল নাম্বার 4, 38তম বিশেষের প্রশ্ন। দ্য সান ওয়েন্ট ডাউন। একটু আগে পড়লাম, দেখেন তো 38তম প্রিলিমিনারি প্রশ্ন। একটু আগে পড়লাম যে কোনো প্রিপোজিশনের পর যদি কোনো নাউন পূর্ণ এবং জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন না থাকে তাহলে এটা অ্যাডভার্ব হয়। এটা কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে এটা একটা অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব না? দ্য সান ওয়েন্ট ডাউন, সান গেল, কোথায় গেল? নিচে গেল। কোথায়? কোথায় উত্তরটা লেখা রয়েছে। সান গেল কোথায়? ডুবে গেল, ডুবে গেল। তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে এখানে তো আমি এটা ঘুরিয়ে লিখি, ডাউন ওয়েন দ্য সান। তাহলে এটা কি হবে? এটাও অ্যাডভার্ব হবে। তাহলে অর্থ কি হবে? ই প্রত্যয় যোগে অর্থ হবে। সেটা হচ্ছে সূর্য ডুবেই গেল, সূর্য ডুবেই গেল। হ্যাঁ, আমি যাবই যাব। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাস আসলে এই পর্যন্ত থাকবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আবার একটি রিভিউ দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে নাউনের পূর্বের অর্থে যদি প্রেপোজিশন না হয় তাহলে এটা অবশ্যই অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এটা এক ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। আরেকটা আসতে পারে, আর এটার সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে কোনো অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস যুক্ত করা যাবে না। বিউটিফুল কখনো বিউটিফুলস হবে না, কালারফুল কখনো কালারফুলস হবে না, এবং যেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় সেটার সাথে কখনো এস বাই যুক্ত করা যাবে না। বলা যাবে না যে হি ওয়ার্কস ইন শুজ স্টোরস, না, স্টোর শব্দের নাউন, তার আগের ওটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটাতে এস বাই এস যুক্ত করা যাবে না। এটা আমরা শিখলাম। একটা শিখলাম হচ্ছে সাফিক্স যোগে অ্যাডজেক্টিভ কোনগুলো ছিল, খুবই গুরুত্বপূর্ণ। অনেকবার পরীক্ষা আসছে, 31-এ আসছে, 35-এ আসছে, 37-এ দুইবার আসছে, এরকম অনেক পরীক্ষা আসছে। যে আমাকে মাথায় রাখতে হবে যে টিপসি বাইসেন্টিফুল এয়ার ওয়াই ওয়ার ওয়াই ওইএস আইএনজিডি লেসিস সামলাই কালাবলি বল, এটা টানা মুখস্থ রাখতে হবে। যদি আপনি মুখস্থ করবেন না, মুখস্থ করলে আপনার লাভ হবে। আমি বললাম এটা রিটেনে 5 মার্ক থাকে, 5 মার্ক এই সাফিক্সের উপরে 5 মার্ক। ওয়ার্ড ফরমেশন আপনি খুলেন, লেখা আছে ওয়ার্ড ফরমেশনে 5 মার্ক রয়েছে। আচ্ছা, এরপরে আমরা পড়লাম যে প্রদত্ত ওয়ার্ডের অ্যাডজেক্টিভ কোনটি, এবং অ্যাডজেক্টিভ কোনটি আসবে বলেন তো? ল্যাটিন অ্যাডজেক্টিভ আসবে। আমরা জানি যে নাউনের সাথে এলয় যোগ করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো ফাদার এলয় যোগ করলে ফাদারলি, মাদার এলয় যোগ করলে মাদারলি। এখন পরীক্ষায় গিয়ে দেখলেন যে ফাদারের অ্যাডজেক্টিভ ঠিকই চাইছে, কিন্তু অপশনে ফাদারলি নাই, ফ্রেন্ডলি নাই। কি করবেন? 5 নম্বর অপশনটা দিয়ে আসবেন, গোলা ভরাট করে ই নাম্বার লিখবেন, লিখে গোলা ভরাট করে দিয়ে আসবেন। হবে? হবে না। লিখতে হবে অ্যামিকেই বলবো। ফাদারের অ্যাডজেক্টিভ প্যাটার্নাল লিখতে হবে, সানের অ্যাডজেক্টিভ সোলার লিখতে হবে, ক্যাটের অ্যাডজেক্টিভ ক্যাটি লেখা যাবে না, ওয়াই যোগ করে নাউন করা যাবে না, ডগ অ্যাডজেক্টিভ ডগি লেখা যাবে না, লিখতে হবে কি? ডগ অ্যাডজেক্টিভ খেনাইন। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের পার্ট গেল। অ্যাডভার্ব হচ্ছে, অ্যাডভার্ব কিভাবে হচ্ছে? অ্যাডভার্ব মূলত সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে নাউন প্রনাউন বাদে, কিন্তু আমাদের লাগবে না। লাগবে হচ্ছে 4টা জিনিস। একটা হচ্ছে সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সে ভার্বকে তেমনিতেই করে, তার অ্যাডভার্ব নিজের দল নিজে পিটায়। আরেকটা হচ্ছে পুরো সেন্টেন্সকে মডিফাই করে। এটা হচ্ছে অ্যাডভার্বের একটা বেসিক ধারণা। অ্যাডভার্বের নোটে 1-এ আমরা পড়লাম যে ভার্বকে কখন, কিভাবে, কোথায়, কেন প্রভৃতি দ্বারা প্রশ্ন করলে আন্ডারলাইনের মধ্যে যদি এই প্রশ্নের উত্তর দেওয়া থাকে তাহলে এটা অবশ্যই কি হবে? এটা কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লোজে আবার পড়বো একই জিনিস। তাহলে সেটা হবে অ্যাডভার্ব। যদি কখনের উত্তর পাওয়া যায় তাহলে অ্যাডভার্ব অফ টাইম, কিভাবে উত্তর পাওয়া যায় অ্যাডভার্ব অফ ম্যানার, যদি কোথায় উত্তর পাওয়া যায় অ্যাডভার্ব অফ প্লেস, এবং কেন উত্তর পাওয়া যায় অ্যাডভার্ব অফ। এক্ষেত্রে আমরা জানলাম যদি সবগুলো অ্যাডভার্ব একসাথে থাকে একটা সেন্টেন্সে তাহলে আমাকে এমপিটিআর এই পদ্ধতি ফলো করতে হবে, এমপিটিআর এই পদ্ধতিটা ফলো করতে হবে। এরপর আমরা দেখলাম যে কোনো অ্যাডজেক্টিভ, কোনো প্রেপোজিশন পর যদি নাউন প্রনাউন এবং প্রশ্নবোধক চিহ্ন না পাই তাহলে সেটা অবশ্যই হয়ে যাবে অ্যাডভার্ব। প্রেপোজিশন অ্যাডভার্ব হতে পারে যদি প্রেপোজিশনের পরে আর কিছু না থাকে। সেটা হয়ে যাবে কি? কিছু না থাকে মানে কি? নাউন প্রনাউন না থাকলে এবং প্রশ্নবোধক চিহ্ন না থাকলে ওই প্রেপোজিশনটি অ্যাডভার্বে কাজ করবে। কখন কিভাবে উত্তর হয় সেগুলো। হি ওয়েন্ট আপ, আপে নিচে দাগ দিয়েছে, কোথায় গেল? উপরে। কোথায় উত্তরটা লেখা আছে? হি কাম ইন, হি কাম ইন, সে আসে কোথায়? ভিতরে আসে, ইনের নিচে দাগ দেওয়া আছে, ইনটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে এমফাসাইজ করতে, জোর প্রয়োগ করতে, আমরা বোঝাতে কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব শুরুতে আসতে পারে, শুধু ওই সেন্টেন্সের বাংলাটা বা এমফাসাইজিং মিনিংয়ে পরিবর্তন হবে। আশা করি সবাই ভালো থাকবেন, আশা করি সবাই পড়ালেখা করবেন আর ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন।